নমস্কার শ্রোতা বন্ধুরা, অন্ধকারের গল্পকথার সাম্রাজ্যে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনারা শুনবেন লেখক সুকান্ত দাশের কলমে তারানাথ তান্ত্রিকের জমজমাট দুটি গল্প, পিশাচের ভয় ও রক্ত পিশাচ। গল্পের সূত্রধার ও গল্প পাঠে শুভ, তারানাথের চরিত্র ইন্দ্রনীল ও RNM অভিষেক, অন্যান্য চরিত্রে কৌশিক, পার্থ, অভিষেক, রাজ, রৌনক, অর্পিতা ও অভিযান। শুরু হতে চলেছে আজকের প্রথম গল্প, তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন পিশাচের ভয়। আকাশের এক কোণে সূর্যটা দুটো সাদা মেঘের ঠিক মাঝখানটায় এসে দাঁড়িয়েছে। সেদিকে তাকিয়ে থাকতে থাকতে কিশোরী একসময় বলে উঠল, আচ্ছা ভায়া, এই যে ঠাকুর মশাই এই এত অশুভ শক্তির বিরুদ্ধে মাঝে মাঝে রুখে দাঁড়িয়েছেন, কিংবা তার জীবনে এত অদ্ভুত অভিজ্ঞতা রয়েছে, এই সমস্ত কিছুর মধ্যে তার এমন কোনো অভিজ্ঞতা আছে কি যা এই কলকাতা শহরেই হয়েছে? শুনেছি তো তিনি অনেক বছর আগেই এই শহরে চলে এসেছিলেন। তার স্ত্রীকে নিয়ে তার বিয়ের পর এখানে এসে তার ব্যবসাপত্র খুলে বসেছিলেন। তাই এখানে এসে এমন কোনো বিপদের সম্মুখীন হয়েছিলেন কি? দেখো, ঠাকুরমশাই যখন এখানে এসেছেন তখন তার সদ্য বিয়ে হয়েছে। তারপরে এতদিন বিয়ে হয়ে গেল, তার মানে ভেবেই দেখো না, তারানাথ এখানে এসেছেন আজ প্রায় বছর 20 বেশি ছাড়া কম হবে না। হতেই পারে এখানেও তাকে কোনো অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে। আর তিনি তো এমন কথা আমাদের এর আগেও বলেছেন। তুমি ঠিক কি বলতে চাইছো বলো তো? খবরের কাগজ দেখেছো? শহরে রক্তাল্পতায় লোকজন মারা যাচ্ছে। তবে অনেকে মনে করছে এসবের সাথে কোনো এক পিশাচের সম্পর্ক আছে। এখনকার দিনেও মানুষ এসবে বিশ্বাস করে, তা শুনলেই বড্ড অবাক লাগে, বুঝলে? যদিও ঠাকুরমশাইয়ের কাছ থেকে শুনে অনেক কিছুই আমরা বিশ্বাস করেছি, কিন্তু তাই বলে এখনকার সময়ে এই কলকাতায় সত্যি মিথ্যে তার কিছুই আমি বলতে পারি না, কিন্তু ঠাকুরমশাই তো বলেন এই দুনিয়াতে এমন অনেক কিছুই আছে যেগুলোর আসল কোনো উত্তর নাকি খুঁজে পাওয়া যায় না। তা চলো আজকে ঠাকুরমশাইকে এই পিশাচের কথাই না হয় জিজ্ঞাসা করা যাক, দেখি তিনি কি বলেন। পথে হাঁটতে হাঁটতে আমরা মঠ লেনের দিকে চলেছিলাম। আজ কিন্তু এখনও বৃষ্টি হয়নি, এমনকি আকাশে মেঘের চিহ্ন মাত্র নেই। তার বদলে গোটা আকাশ জুড়ে সাদা পেঁজা তুলোর মতো মেঘ তার ফাঁক দিয়ে মাঝে মাঝে রোদ খেলা করছে। আমরা হাঁটতে হাঁটতে যখন মঠ লেনে পৌঁছলাম তখন কিশোরী জানালো যে পাসিং শো আনতে সে ভুলে গেছে। তাই পাশের দোকান থেকে সিগারেট আর তেলে ভাজা কিনে নিয়ে যখন তারানাথের বাড়ির কাছে এসে পৌঁছলাম তখন দেখতে পেলাম তার দাওয়ার উপরে তারানাথের সামনে কে যেন একটা বসে রয়েছে। মনে মনে বেশ খুশি হলাম, তাহলে আজ তারানাথের বাড়িতে খদ্দের জুটেছে। আমি আর কিশোরী বাড়ির উঠোনের একপাশে এদিক ওদিক হাঁটতে লাগলাম, কারণ খদ্দের থাকার সময় তারানাথের কাছে যাওয়াটা ঠিক কথা নয়। বেশ কিছুক্ষণ সময় কেটে গেল, কিশোরী কেমন যেন উসখুস করতে লাগলো। আমি স্পষ্ট বুঝতে পারছিলাম সেটা, তাই চাপা স্বরে বললাম, কি হলো বলো তো, তুমি আবার উসখুস করছো কেন? তেমন কিছু না, আজ ঠাকুরমশাইয়ের কাছে তাড়াতাড়ি এলাম আর আজই তার কাছে খদ্দের এসে জুটেছে। এখন যে কত সময় লাগবে তা বুঝতে পারছি না। কিশোরীকে আমি কখনোই এতটা উতলা হতে দেখিনি, কিন্তু আজ এত উতলা হয়ে পড়লো কেন, কারণটা কি কিছুই বুঝতে পারছিলাম না। এদিকে কিশোরী সবসময় সবকিছু খুলে বলার মতো ছেলেও নয়, সে একটু চাপা স্বভাবের। যেমন প্রতিটি কথার বিরোধিতা সে করতে জানে, তেমনি কোনো কিছু মনে করলে সে মনের মধ্যে চেপে রেখে দেবে, তার বার করা যাবে না। তাই বললাম, কি হয়েছে বলো তো, তোমার মনে মনে কি ব্যাপার চলছে? সবটাই বলবো তোমায়, একটু অপেক্ষা করো। ওই লোকটি চলে যাক, তারপর ঠাকুরমশাইয়ের সামনে গিয়ে না হয় সবটাই বলবো। লোকটা আরও প্রায় 15 মিনিট পরে সেখান থেকে চলে গেল। যাওয়ার সময় আমাদের দিকে একবার তাকালো, কিন্তু তার মুখটা কেমন যেন ফ্যাকাশে, তার চোখে কালি পড়েছে। দেখে মনে হচ্ছে বেশ চিন্তিত। তার মুখে সামান্য হাসিটুকুও নেই। কেমন যেন চুপ করে বাইরের দিকে এগিয়ে যেতেই আমরা তারানাথের কাছে গিয়ে দাঁড়ালাম।
তারানাথ আমাদের দেখে একটু খুশি হয়েই বলল, ও, তোমরা এসেছো? একটু অপেক্ষা করো, আমি ভিতরের ঘর থেকে এক্ষুনি আসছি। তারানাথ ভেতরে চলে যেতে আমরা তক্তাপোশের উপরে আমাদের জন্য রাখা নির্দিষ্ট জায়গাটায় উঠে বসলাম। কিন্তু তারপরেও কিশোরীর মধ্যে সেই উসখুস ভাবটা চলতেই লাগলো। তারানাথ আবার বাইরে এসে তার বসার জায়গাতে বসে কিশোরীর দিকে তাকিয়ে স্থির হয়ে রইল বেশ কিছুক্ষণ। তারপর হঠাৎ করে বলে উঠল, কবে থেকে হচ্ছে ব্যাপারটা? কিশোরীও কেমন যেন মুখ ফসকে বলে উঠল, এই দিন 3-4 ধরে। আসলে ব্যাপারটা... কথাটা বলতে বলতে কিশোরী চুপ করে গেল। আমি স্পষ্ট দেখতে পেলাম তারানাথের মুখে একটা হাসি ফুটে উঠেছে। কিশোরী চুপ করে বসে রয়েছে দেখে তারানাথ আবার বলে উঠল, অমনটা হয় বুঝলে, এতে এত অবাক হওয়ার কিছু নেই। তোমরা তো জানো মধুসুন্দরী দেবীর আশীর্বাদে আমি কিছু ক্ষমতা পেয়েছিলাম, তার অনেকটাই কাজে লাগিয়ে ফেলেছি। কিন্তু এখনো কিছু কিছু আছে, তোমাদের তার মধ্যে কিছু দিয়ে যাব। সে চিন্তা তোমাদের করতে হবে না। এখন আর অবাক না হয়ে সবটা খুলে বলো। তোমার বাড়িতে তো হচ্ছে বলে মনে হয় না, আশেপাশে কোথাও হচ্ছে কি? কিশোরীর উসখুস ভাবটা কেটে গিয়েছিল। সে কেমন যেন একটু থতমত খেয়ে বসেছিল। তারপর নিজেকে সামলে নিয়ে বলল, হ্যাঁ ঠাকুরমশাই, আমার পাশের বাড়িতেই হচ্ছে। আসলে যে বাড়িতে আমি এখন থাকি সেই বাড়িটা ভাড়ার। তার পাশের বাড়ির এক ভদ্রলোক রয়েছে যার সাথে আমার পরিচিতি বেশ ভালোই। তিনি পরপর 2 দিন সকালে আমায় ব্যাপারটা জানিয়েছে। আমি প্রথম দিন তেমন কিছু মনে করিনি, কিন্তু পরদিন একই কথা শুনে আমার কেমন খটকা লেগেছে। সে ভদ্রলোক মিথ্যে কথা বলার মতো মানুষ নয়, আর তিনি বেশ বয়স্ক মানুষ। আমার সাথে তেমন মজা করার মতো বয়সও তার নয়। তাহলে তিনি এমন কথা আমায় বলতে যাবেন কেন? আমি ওনাকে আপনার কথা বলেছি ঠাকুরমশাই। আমি একদিন তাকে আপনার কাছে নিয়ে আসব। চেষ্টা করব পরের রবিবার, কারণ আজকে ওনার আসার সময় হয়নি। আমার মনে হয় না তার প্রয়োজন হবে। ব্যাপারটা যেমন হঠাৎ করেই শুরু হয়েছে, তেমন হঠাৎ করেই শেষ হয়ে যাবে। যদি সেটা একান্তই না হয়, তাহলে তুমি ওনাকে আমার কাছে নিয়ে এসো। তবে ভয় পাওয়ার কিছু নেই, প্রাণের আশঙ্কা হবে না। তাহলেই ভালো। আসলে শহর জুড়ে যে একটা রোগ দেখা দিয়েছে, ওই রক্তাল্পতা, তার সাথে অনেকে আবার পিশাচের সম্পর্ক খুঁজে বার করছে। তাই ওই ভদ্রলোক একটু ভয় পেয়ে গেছে আসলে। তারানাথ কিশোরীর কথা শুনে একটু অবাক হলো যেন। তারপর বলল, পিশাচ আর সে স্বয়ং এই কলকাতা শহরে? এই শহরের এত লোকজন, গাড়ি ঘোড়া, এত আলো, এসবের মধ্যে আবার পিশাচ থাকতে পারে নাকি? পিশাচ থাকে গ্রামে গঞ্জে, যেখানে মানুষের যাতায়াত কম, যেখানে অন্ধকার বেশি, কিংবা যাক, ছাড়ো সে কথা। শহরে কি হয়ে চলেছে তা নিয়ে তোমাদের ভাবার প্রয়োজন নেই। অমন রোগ মাঝে মাঝে হয়, আবার তেমনটা এমনিতেই ঠিক হয়ে যায়। ঠিক মতো ওষুধপত্র হলে সেরে যাবে। ওর সঙ্গে তোমরা পিশাচের সম্পর্ক খুঁজতে যেও না। পিশাচ সে ভয়ঙ্কর জিনিস। এতক্ষণ ধরে তারানাথ আর কিশোরীর মধ্যে ঠিক কি নিয়ে কথা হলো আমি কিন্তু এর কিছুই বুঝতে পারছিলাম না। আর বুঝতে পারছিলাম না বলেই তাদের কথাগুলো ভালো করে শোনার চেষ্টা করছিলাম। একটু পরেই বোধহয় তারানাথ নিজেও সেই ব্যাপারটা বুঝতে পারল। তারপর আমার দিকে তাকিয়ে বলল, অবাক হচ্ছ নাকি? আরে আরে, এতে অবাক হওয়ার মতো কিছু নেই। আসলে কিশোরীর বাড়ির পাশের বাড়ির ভদ্রলোকের একটা সমস্যার সৃষ্টি হয়েছে। তার বাড়িতে কোনো একটা অদ্ভুত শক্তি প্রকাশ পেয়েছে। তবে আমার মনে হয় সেটা খুব শিগগিরই ঠিক হয়ে যাবে। কিশোরী বোধহয় সেটা বলার জন্য উসখুস করছিল, তবে আমি সেটা বুঝতে পেরেছি। এবার কি করে বুঝতে পেরেছি তা তোমাদের বললে বুঝতে পারবে না। এমনটা আমি মাঝে মাঝে বুঝতে পারি।
তবে পিশাচের কথাই যখন উঠল, তাহলে তোমাদের আজ একটা পিশাচের কথাই বলি। এতক্ষণে আমার বেশ ভালো লাগলো। অবশ্যই কিশোরী একটা সমস্যা নিয়ে এসেছিল, সেই সমস্যার কিছুটা সমাধান হলো। তারানাথ নিজে বলেছে যদি সমস্যা হয় তাহলে সেই ভদ্রলোককে এখানে নিয়ে আসতে। তবে একটা গল্প যে আস্তে আস্তে জট পাকছে সেটা আমি বুঝতে পারছিলাম। তাই আমি আর কিশোরী দুজনেই কোনো কথা না বলে চুপ করে বসে রইলাম। তারানাথ তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে হাত বাড়িয়ে একটা সিগারেট তুলে নিয়ে তাতে অগ্নিসংযোগ করে দুবার ধোঁয়া ছাড়ল। তারপর বলল, পিশাচ নিয়ে গল্প বলার আগে যেটা তোমাদের বলা প্রয়োজন সেটা হলো পিশাচ আসলে দু ধরনের হয়, অন্তত আমি সেটাই জানি। একটা হলো কোনো মৃত মানুষের শরীরে যদি কেউ কোনো অশুভ আত্মা ভর করে তখন এই শরীর পিশাচে পরিণত হয়। আবার অনেক সময় শুধু অশুভ আত্মা পিশাচের মতো মানুষের অনিষ্ট করতে পারে। তবে বেশিরভাগ সময় এই প্রথম শ্রেণীর পিশাচদেরই দেখা যায়। এই শেষের পিশাচদের ক্ষমতা কিন্তু বেশ প্রবল হয়, আর এদের সহজে সাধারণ মানুষের চেয়ে আলাদা করে নির্ধারণ করা যায় না। আমি একবার এমনই এক পিশাচের পাল্লায় পড়েছিলাম। তবে আমি পড়েছিলাম বললে ভুল হবে, আসলে আমি যে গ্রামে গিয়ে পড়েছিলাম সেই গ্রামে এমনই এক পিশাচের উপদ্রব হয়েছিল। তবে আমি সেখান থেকে চলে আসার আগেই সেই গ্রাম শান্ত হয়ে উঠেছিল। সেই কথাটাই তোমাদের বলি, একটু অপেক্ষা করো। আসলে অনেক দিন আগেকার কথা, একটু গুছিয়ে নিই মনে মনে, তারপর বলবো যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। তারানাথ হাতের সিগারেটটা শেষ করে দুটো আঙুল তার কপালের মাঝখানে চেপে ধরে রইল বেশ কিছুক্ষণ। তারপর চোখ খুলে আকাশের সাদা মেঘের দিকে তাকিয়ে থাকতে থাকতে মুখে সামান্য হাসি এনে বলতে শুরু করল, সে গ্রামের নাম ছিল নয়নপুর। নয়নপুর গ্রামে আমি যখন গিয়ে পৌঁছই তখন গরমের সময়। চারিদিকে রৌদ্রের দাবদাহে গ্রামের পথঘাট যেন রোদে পুড়ে খাঁ খাঁ করছে। গ্রামে নদীর জল, ডোবার জল সে সময় শুকিয়ে যাওয়াতে গ্রামের কাছাকাছি কোনো নদী নেই। সে গ্রামের মানুষদের এই সময় বড্ড জলকষ্ট হয়। যে সমস্ত ডোবায় খাবার পরিষ্কার জল পাওয়া যায় তার জল গিয়ে একদম তলানিতে ঠেকে। সে জল বড়ই ঘোলা, আর গোটা গ্রামের মানুষ সেখান থেকেই জল নিচ্ছে। তার মানে বুঝতেই পারছো সে জল ধীরে ধীরে আরো কমে আসতে শুরু করেছে। আমি এমন গ্রামে গরমের সময় গিয়ে পৌঁছেছিলাম যে গ্রামের লোকেরা পাশের গ্রামের নদী থেকে জল আনতে যেত। অমন গরমে খালি পায়ে কোমরে কলসি নিয়ে গ্রামের মেয়েরা যে কি কষ্ট করে জল নিয়ে আসতো তা তোমাদের বলে বোঝাতে পারবো না। আসলে নারী জাতি জন্ম থেকেই বড্ড কষ্ট করে চলেছে। অবশ্যই পুরুষ জাতি যে কষ্ট করে না তা নয়, তবে নারী জাতির কষ্টটা বোধহয় একটু বেশি। নারী জাতিকে মা হওয়ার প্রসব যন্ত্রণা সহ্য করতে হয়, গোটা সংসারকে নিজের কাঁধে তুলে লালন পালন করতে হয়, তাছাড়াও আরো অনেক কষ্ট, সে কথা নাই বা বললাম। তোমরা বলবে পুরুষ জাতির চেয়ে নারী জাতিকে আমি একটু বেশি স্নেহের চোখে দেখে ফেলছি। তা থাক। নয়নপুর যখন গেলাম তখন সেই গ্রামের বাইরের শ্মশানে এক সাধুর সাথে আমি কয়েকদিন ছিলাম। তারপর একদিন সেই সাধু নিজের মতো বেরিয়ে পড়ল। আমায় তার সঙ্গে যেতে বলেছিল, তবে আমি ইচ্ছে করেই যাইনি। অনেক দিন একা একা ঘুরে বেড়াইনি, তাই ইচ্ছে হলো এবার একা একা কয়েকটা দিন ঘুরে বেড়াই, তার মধ্যে একবার বাড়ি থেকে ঘুরে আসব। সেদিন দুপুরের দিকেই নয়নপুর গ্রামে পা দিলাম।
গ্রামের মধ্যে এক গৃহস্থের বাড়িতে খাবার জল আর সামান্য ফল মিষ্টি খেয়ে দুপুরে রোদের মধ্যে হাঁটতে হাঁটতে নয়নপুর ছাড়িয়ে চলে আসবো ভেবেছি। এমন সময় গ্রামের মধ্যে একটি বাড়িতে জটলা দেখতে পেলাম। তা জটলা দেখতে পেয়ে এগিয়ে গিয়ে বুঝতে পারলাম এই বাড়িতে কেউ একজন মারা গেছে। চারপাশটায় কেমন যেন মৃত্যুর গন্ধ ছড়িয়ে আছে। তাছাড়া মৃতদেহের যে একটা পচা গন্ধ হয় তেমনই একটা গন্ধ রয়েছে। তা কথায় কথায় জানতে পারলাম এই বাড়িতে একটি বয়স্ক লোক থাকতো। সেই লোকটিরই মৃত্যু হয়েছে, কিন্তু কবে মৃত্যু হয়েছে, কখন মৃত্যু হয়েছে তা কেউ জানে না। আজ সকাল থেকেই সামান্য পচা গন্ধ বেরোতেই গ্রামের সকলেই এই বাড়িতে এসে দেখে লোকটি ঘরের ভিতরে মরে পড়ে আছে। তার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। দরজা খুলে তার মৃতদেহ বাইরে বার করে আনা হয়েছে। আমি এগিয়ে গিয়ে মৃতদেহটা দেখতে যেতেই কিন্তু চমকে উঠলাম। মৃতদেহের গোটা শরীরটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে। দেখে মনে হয় যেন কেউ তার শরীরের সমস্ত রক্ত চুষে নিয়েছে। ব্যাপারটা দেখে আমার কেমন যেন চমক লাগলো। দেখে তো মনে হচ্ছে সাধারণ মৃত্যু নয়। সেটা মনে হতেই আরো খানিকটা এগিয়ে যেতেই তার গলার কাছটায় লাল ক্ষত চোখে পড়ল। তখন সেই ক্ষতের পাশে রক্ত লেগে রয়েছে বটে, তবে সেই রক্ত কেমন যেন শুকিয়ে গেছে। ব্যাপারটা দেখে অনেক বছর আগে এক সাধুর বলা কিছু কথা মনে পড়ে গেল। কথায় কথায় সেই সাধুর কাছ থেকে আমি পিশাচের কথা শুনেছিলাম। যে পিশাচ মৃত মানুষের দেহকে ভর করে সাধারণ মানুষের মধ্যে ঘুরে ফিরে বেড়ায় আর সুযোগ বুঝে সে মানুষের শরীরের রক্ত পান করে, সে এক বিভৎস ভয়ঙ্কর অশুভ শক্তি। পিশাচের শক্তি হয় প্রবল, তাকে সহজে পরাস্ত করা যায় না। আর সব থেকে বড় কথা হলো তাকে চিনে নেওয়াটা। এক সময় কৌতূহল চাপতে না পেরে আমার পাশে দাঁড়িয়ে থাকা একটি লোককে জিজ্ঞাসা করলাম, আচ্ছা ব্যাপারটা কি হয়েছে বলো তো? এই লোকটির মৃত্যু কবে হয়েছে? যাকে প্রশ্ন করেছিলাম সেই বোধহয় গ্রামের চাষি গোছের কেউ হবে। সে একবার আমার দিকে ঘুরে তাকিয়ে আমার আপাদমস্তক ভালো করে দেখে নিল, তারপর হাত জোর করে বলল, ঠাকুর মশাই প্রণাম নেবেন। এর মৃত্যু কবে হয়েছে ঠিক বোঝা যাচ্ছে না, তবে 2-1 দিন আগে হয়েছে। কারণ ওই ভট্টাচার্য মশাইকে 2 দিনের মধ্যে আমরা বাইরে আসতে দেখিনি। তবে ভট্টাচার্য মশাইয়ের বয়স হয়েছিল, তাই তিনি বাড়ির ভেতরে বেশিরভাগ সময় থাকতেন, তাই আমরাও আর কিছুই ভাবিনি। কিন্তু আজ পচা গন্ধ বেরোতে বাড়ির দরজা ভেঙে দেখি এই অবস্থা। মৃত্যু কিভাবে হয়েছে কিছু বোঝা যাচ্ছে? গ্রামের কবিরাজ দেখে বলেছেন তার শরীর থেকে সব রক্ত নাকি বাইরে বেরিয়ে এসেছে। ওই গলার কাছে একটা ক্ষত দেখছেন না, ওই ক্ষত থেকে এই রক্ত বাইরে বেরিয়েছে। কিন্তু ওর গলার কাছে এমন একটা ক্ষত হলোই বা কি করে, আর গোটা শরীরের রক্ত কেউ বার করে নেয় কি করে, সেটাই তো বুঝতে পারছি না ঠাকুর মশাই। আমি মনে মনে বুঝতে পারলাম আমার ধারণাই সঠিক। কোনো হিংস্র জন্তু যদি জঙ্গল থেকে গ্রামে ঢুকে পড়ত তাহলে সে তো আক্রমণ করত। তার চিহ্ন শরীরের অন্য কোথাও থাকত, কিন্তু গোটা শরীরে আর কোনো আঘাতের চিহ্ন নেই। বিষ্ণু কেমন যেন ইতস্তত করতে করতে বলল, এ কোনো অশুভ শক্তির কাজ ঠাকুর মশাই। পিশাচ আছে না ঠাকুর মশাই, পিশাচই এমন করে গলায় দাঁত বসিয়ে রক্ত শুষে নেয়। কথাটা বলতে বলতে বিষ্ণুর গোটা শরীরটা ভয়ে কেঁপে উঠল যেন। এই দিনের আলোতে এই বাড়ির মধ্যে এতগুলো লোকের সাথে দাঁড়িয়ে আমি কেমন যেন সামান্য ভয় পেলাম। যদি পিশাচ হয় তাহলে সে একটা মানুষকে খুন করে ক্ষান্ত হবে না, সে আবার গ্রামের কোনো মানুষের উপর তার এই রক্ত পিপাসু দৃষ্টি নিক্ষেপ করবে।
মনে মনে স্থির করলাম আমি এই গ্রামেই থাকব। এই গ্রামে থেকে দেখব আসলে ব্যাপারটা কি হচ্ছে। আমার দীক্ষাগুরু আমায় দীক্ষা নেওয়ার পর বলেছিলেন, তারানাথ, মন্ত্র তন্ত্র আসলে মানুষের হিত করার উদ্দেশ্যেই তৈরি, বুঝলে? যখনই পারবে অসহায় মানুষদের সাহায্য করবে, তাদের দেখে মুখ ফিরিয়ে চলে যাবে না, তাহলে স্বয়ং ঈশ্বর তোমার উপর অসন্তুষ্ট হবেন। আমি গ্রামের মধ্যেই থাকবো স্থির করলাম। সেই মতো সেদিন বিকেলে গ্রামের ঠিক বাইরের দিকে একটা মন্দিরের চাতালের কাছে গিয়ে বসে রইলাম। সেই মন্দিরটা গ্রামের বাইরের দিকে। মন্দির শেষ হয়ে পথটা আর একটু এগিয়ে গিয়ে খোলা মাঠের মধ্যে পড়েছে। তারপর একটু দূরে একটা জঙ্গল মতো দেখা যায়। সেখানে বসে অপেক্ষা করতে করতে বিকেলের দিকে একসময় ঘুমিয়ে পড়েছি। যখন ঘুম ভাঙল তখন অনেক রাত। ঘুম ভেঙে উঠে মন্দিরের চাতাল থেকে নেমে এদিক ওদিক ঘুরে বেড়ালাম। মন্দিরের ভেতরে একটা কালী মায়ের মূর্তি, তার সামনে একটা মাটির প্রদীপ জ্বলছে। বোধহয় সন্ধেবেলায় কেউ একজন এসে এখানে মাটির প্রদীপ জ্বালিয়ে দিয়ে গেছে। মায়ের দিকে তাকিয়ে বসে রইলাম বেশ কিছুক্ষণ। তারপর উঠে মন্দিরের চারপাশে হাঁটতে লাগলাম। রাতের বেলা গ্রামের রূপ সে অন্য হয়। গোটা গ্রাম ঘুমিয়ে রয়েছে। দূর থেকে দেখা যাচ্ছে আকাশে ঝকঝকে তারার মাঝে চাঁদ যেন ঝুলে আছে। নিজের মতোই এদিক ওদিক ঘুরে চলেছি। হঠাৎ করেই আমার অবচেতন মনের কোণায় একটা অদ্ভুত ভাবের সঞ্চার হলো। আমি বুঝতে পারলাম এই গ্রামে কিছু একটা ঘটতে চলেছে। তোমরা জানো, কোনো অশুভ কিছু হওয়ার আগে আমি তার একটা অনুভব নিজের মনের মধ্যেই বুঝতে পারি। আমিও বুঝতে পারছিলাম এই গ্রামে আজ রাতে এমন কিছু একটা ঘটতে চলেছে যা অতি স্বাভাবিক নয়। এই গ্রামে যে একটা অশুভ শক্তি রয়েছে তা আগেই বুঝতে পেরেছিলাম, আর এখন সেই ব্যাপারটা আমার কেমন যেন দৃঢ় হলো। আমি আর সময় নষ্ট না করে অন্ধকারে চাঁদের আলোয় যতটা দেখা যায় সেইভাবে গ্রামের পথের মধ্যে এদিকে ওদিকে তাকালাম। ঠিক কোথায় যাওয়া উচিত সেটা বুঝতে পারছিলাম না, আর কোনো কিছু না জেনে এইভাবে গ্রামের মধ্যে কোথাও গিয়ে পড়াটাও বুদ্ধিমানের কাজ হবে না। যদিও আমার দেহ বন্ধন করা রয়েছে, তবুও অতিরিক্ত সাহস দেখিয়ে তো কোনো লাভ নেই। তাই তাড়াতাড়ি মন্দিরের চাতালের উপর উঠে বসে অপেক্ষা করতে লাগলাম। বেশ কিছুক্ষণ অপেক্ষা করে চলেছি, কেমন যেন ঢোলুনি আসছিল। আসলে শ্মশানে থাকার সময় আমরা প্রায় এদিক ওদিক বেরিয়ে পড়তাম। শুধু রাতটা এসে শ্মশানে থাকতাম, তাই গোটা শরীর পরিশ্রমে সামান্য ক্লান্ত ছিল। ঘুমিয়ে প্রায় পড়ব এমন সময় হঠাৎ করেই মনে হলো আমার মনের মধ্যে চলতে থাকা সেই অদ্ভুত ভাবটা যেন হঠাৎ করেই প্রবল হয়ে গেছে। কোনো রকমে চোখ দুটো খুলতেই দেখতে পেলাম আমার সামনে দিয়ে গ্রামের রাস্তা ধরে হঠাৎ করে গ্রামের দিক থেকে দ্রুত গতিতে এগিয়ে এসেছে একটা ছায়ামূর্তি। প্রথমে দ্রুত গতিতে মনে হলেও তারপর আমি বুঝতে পেরেছিলাম সেটা আসলে দ্রুত গতিতে নয়। সেই ছায়ামূর্তি আসলে হাওয়ার উপর ভর করে গ্রামের রাস্তা ধরে এগিয়ে গেল সামনের সেই খোলা মাঠের দিকে। ব্যাপারটা দেখে আমি কেমন যেন থমকে গেছিলাম। তারপর মন্দিরের চাতাল থেকে নিচে নেমে গ্রামের মাটির রাস্তায় দাঁড়িয়ে মাঠের দিকে তাকিয়ে আর কিন্তু কিছুই দেখতে পেলাম না। তবুও মনে হলো দূরে জঙ্গলের ঠিক কাছে কিছু যেন একটা হচ্ছে। ব্যাপারটা আমি চোখে দেখতে পাচ্ছি না, কিন্তু আমার কেমন যেন মনে হচ্ছে। আর তার সাথে সাথে মনে হলো গ্রামের মধ্যে নিশ্চয়ই কারোর কিছু একটা হয়েছে, কিন্তু আজ রাত্রে আর কিছুই হবে না, সেটা বুঝতে পারছিলাম।
তাই আবার মন্দিরের চাতালের উপর উঠে মন্দিরের গায়ে হেলান দিয়ে মনে মনে মধুসুন্দরী দেবীকে ডাকতে ডাকতে কখন যে ঘুমিয়ে পড়েছি মনে নেই। সকালে ঘুম ভাঙল একটা ডাকে। চোখ খুলে দেখি আমার সামনের গ্রামের রাস্তার উপর দাঁড়িয়ে রয়েছে কালকের দেখা সেই লোকটা। সে আবার হাত জোড় করে বলল, আরে ঠাকুরমশাই, আপনি এখানে? আপনি কাল এখান থেকে চলে যাননি? না, আসলে তোমাদের গ্রামে কিছু একটা হয়ে চলেছে, সেটা আমি বুঝতে পেরেছি। তাই আমি এখানে থেকে গেলাম তোমাদের গ্রামের এই সমস্যাটা যদি আমি সমাধান করতে পারি তার জন্য। তার মুখটা কেমন যেন কালো হয়ে এলো। সে একটু থেমে থেমে বলল, সবই আমাদের ভাগ্য ঠাকুরমশাই। কোথা থেকে যে কি হয়ে গেল গ্রামে, পরপর এইভাবে 3 জন মারা গেল। কাল রাতেও নাকি ভগীরথ মাঝির বাড়িতে রাতের বেলা কেউ এসেছিল। ভগীরথ মাঝির ছোট ছেলেটা আর গলায় দাঁত বসিয়েছে। ভগীরথের সামনে দাঁড়ানো যায় না ঠাকুরমশাই, সবাই কেমন ভেঙে পড়েছে। ছেলেটাকে বোধহয় আর বাঁচানো যাবে না ঠাকুরমশাই। আমি কেমন যেন চমকে উঠলাম। একটা বাচ্চা ছেলে তাহলে এইভাবে পিশাচের কবলে পড়ে মারা যাবে, আর আমি এখানে চুপ করে বসে থাকবো, কিছুই করব না? আমায় একবার চেষ্টা তো করতেই হবে সেই ছেলেটিকে বাঁচানোর জন্য। তাই বললাম, বিষ্ণু, তুমি আমায় একবার ভগীরথ মাছির বাড়িতে নিয়ে যাবে? আমি একবার ছেলেটিকে দেখব, যদি আমি কিছু করতে পারি। চলো, একবার আমায় নিয়ে চলো। আপনি যেতে চাইছেন যখন চলুন। আমরা সাধারণ মানুষ ঠাকুরমশাই, আপনাদের অনেক ক্ষমতা, আপনারা চাইলে কিছু করতে পারেন। কিন্তু আমরা আর কি করব? সেই অশুভ আত্মার সাথে তো আমরা মোকাবিলা করতে পারি না। আসুন, আপনাকে নিয়ে যাই। বিষ্ণুর সাথে ভগীরথ মাঝির বাড়িতে গিয়ে যখন পৌঁছলাম, তখন তার বাড়িতে বেশ কিছু লোকজন জড়ো হয়েছে। তাদের মাঝখান দিয়েই বিষ্ণু আমায় একেবারে বাড়ির ভেতরে নিয়ে গেল। সেখানে বিছানার উপর শুয়ে রয়েছে একটি 10-12 বছরের ছেলে। তার গলার পাশে বোধহয় কোনো কাপড় দিয়ে পট্টি দেওয়া হয়েছে। গোটা বিছানার এখানে ওখানে রক্তের ছাপ। মেয়ে মানুষেরা বিছানার চারপাশে ঘিরে বসে রয়েছে। তাদের মুখে কান্নার রোল, চোখে জল। ভগীরথ মাঝি বোধহয় ঘরের এক পাশে দাঁড়িয়েছিল। বিষ্ণুর সাথে আমায় ঢুকতে দেখে একটু চমকে উঠে আমাদের দিকে এগিয়ে এলো। বিষ্ণু বলল, ঠাকুরমশাই আমাদের গ্রামে কাল এসেছেন। কাল রাতে মন্দিরের ওখানে ছিলেন। ঠাকুরমশাইয়ের মনে হচ্ছে আমাদের গ্রামে অশুভ কোনো শক্তির নজর পড়েছে। তাই ঠাকুরমশাই তোমাদের ছেলেকে একবারটি দেখতে চান। ভগীরথ প্রায় আমার দুটো পায়ের উপর কান্নায় ভেঙে পড়ে বলল, আমার ছেলেটাকে বাঁচান ঠাকুরমশাই, আমার ছেলেটাকে বাঁচান। কার ছায়া পড়লো আমার ছেলের ওপর? আমার আমার অমন দুধের সন্তানকে ওই পিশাচ খেয়ে ফেলবে ঠাকুরমশাই। আপনি আপনি দয়া করে বাঁচান। আমি তাকে তাড়াতাড়ি পায়ের উপর থেকে তুললাম। তারপর বললাম, এভাবে ভেঙে পড়ো না ভগীরথ, আমায় সবটা খুলে বলো। তারপর যদি আমি তোমাদের কোনো সাহায্য করতে পারি দেখি। ভগীরথ, আমি আর বিষ্ণু সেখান থেকে বেরিয়ে পাশের ঘরে গিয়ে বসলাম। বাইরে লোকেদের কোলাহল আস্তে আস্তে কমতে শুরু করেছে। সবাই বোধহয় বুঝতে পেরেছে এ অতি সাধারণ ঘটনা। তাদের গ্রামে তো এমনটা হয়েই চলেছে। ঘরের মধ্যে মেয়েদের কান্নার শব্দ শোনা যাচ্ছে। ভগীরথ চোখের জল মুছতে মুছতে বলতে শুরু করলো, ভট্টাচার্য মশাই কাল মারা গেছেন তা আমি জানি, আমি দেখতে গেছিলাম। কিন্তু ভট্টাচার্য মশাই না কাল মারা যাননি তাও বুঝতে পেরেছি। উনি মারা গেছেন আরো আগে। এই নিয়ে আমাদের গ্রামে তিনজন মারা গেল ঠাকুরমশাই। একটু ভয়ে ভয়ে ছিলাম। রাতের বেলা তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে ঘরের দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়েছিলাম। আমি এ ঘরে একাই ঘুমোই, পাশের ঘরে আমার স্ত্রী ছেলেকে নিয়ে ঘুমোয়। রাতের বেলা সে কি মরার ঘুম আমায় পেয়ে বসলো জানি না। এমনিতে কিন্তু রাতের দিকে আমার একবার ঘুম ভাঙে, বাইরে যেতে হয়। কিন্তু কাল রাতে আর তেমন কিচ্ছু হয়নি। সকালের দিকে ঘুম ভেঙেছে বউয়ের চিৎকারে।
চিৎকার শুনে তাড়াতাড়ি দুটো ঘরের মাঝের দরজা খুলে ও ঘরে গিয়ে দেখি ছেলে আমার বিছানায় শুয়ে যেন অঘরে ঘুমোচ্ছে, আর তার গলার পাশ থেকে রক্ত ফিনকে দিয়ে বাইরে বেরিয়ে আসছে। সে দৃশ্য দেখে আমার বহু ভয় কাঁপতে শুরু করেছে। আমারও তো সে দৃশ্য দেখে ভয় পাওয়ার মতন অবস্থা। তাড়াতাড়ি কোনো রকম একটা কাপড় তুলে নিয়ে ছেলের গলার কাছে চেপে ধরলাম। ততক্ষণে বিছানার এক পাশ পুরো ভিজে গেছে। একটু রেগে উঠেই বউকে তিরস্কার করলাম বটে, কিন্তু কেমন যেন মনে হচ্ছিল কাল রাতে আমারও তো ঘুম ভাঙিনি কোনো একটা কারণে, আর তাই হয়তো বউয়েরও ঘুম ভাঙিনি। বউকে ওসব বলে দেওয়ার পর ছেলেকে নিয়ে পড়লাম। আশেপাশে সবাইকে বলতে বলতে তারপর একসময় ওই ছেলের রক্ত পড়াটা বন্ধ হলো। কিন্তু কিন্তু এসব কি হচ্ছে ঠাকুর মশাই, তার তো আমি কিছুই বুঝতে পারছি না। আর কাল রাতে আমাদের এমন মরার মতন ঘুমই বা হলো কেন? এমনটা হয় না আমরা কিংবা বউয়ের ঘুম কিন্তু রাতে একবার হলেও ভাঙে? আমার কিন্তু আর কোনো কিছু বুঝতে বাকি ছিল না। স্পষ্ট বুঝতে পারছিলাম কাল রাতে তাদের ঘুম কেন ভাঙেনি, আর এটাও বুঝতে পারছিলাম এই ছেলেটার সময় ঘনিয়ে এসেছে। বোধহয় আর দু একবার তার শরীর থেকে পিশাচ রক্ত পান করলেই তার মৃত্যু ঘনিয়ে আসবে। কিন্তু এমনটা হতে দেওয়া যায় না। একটা বাচ্চা ছেলে চোখের সামনে এইভাবে মারা যাবে, আমি এটা হতে দিতে পারি না। তাই একটু জোরের সাথেই বললাম, বউকে দু কথা শুনিয়ে কাজটা ভালো করনি ভগীরথ। আসলে যে কারণে তোমার কাল রাতে ঘুম ভাঙেনি সেই কারণে তারও ঘুম ভাঙেনি। ওই পিশাচ যখন আসে তখন কাউকে জেগে থাকতে দেয় না, সবাইকে তার শক্তি দিয়ে ঘুম পাড়িয়ে যায়। কিন্তু সে আবার আসবে। আমার মনে হয় আর দুবার সে তোমার ছেলের শরীর থেকে রক্ত পান করলেই তোমার ছেলে মারা যাবে। কাল রাতে আমি তাকে নিজের চোখে দেখেছি। কথাটা শুনেই ভগীরথ আর বিষ্ণু দুজনেই আমার দিকে তাকালো। আমি তাদের মুখের দৃষ্টি লক্ষ্য করে আরো একবার বললাম, কাল রাতে যখন আমি মন্দিরের চাতালের উপরে বসেছিলাম, একটু ঘুম ঘুম আসছিল, ঠিক তখনই আমি তাকে গ্রামের দিক থেকে ওই খোলা মাঠের দিকে চলে যেতে দেখেছি। কিন্তু তারপর সে কোথায় গেছে তা বুঝতে পারিনি। কিন্তু ঠাকুর মশাই, এখন আমাদের কি করা উচিত? এভাবে তো ছেলেটাকে মরে যেতে দিতে পারি না। সেটা তো আমিও হতে দিতে চাই না, কিন্তু সেই পিশাচকে বাইরে বের হতে না দিলে তাকে কিন্তু আমরাও খুঁজে বের করতে পারবো না। তাই আজ রাতে সে আবার যখন আসবে তখনই তাকে দেখতে হবে। তবে এই বাড়ির মধ্যে যারা থাকবে তারা সবাই কিন্তু তার শক্তির প্রভাবে ঘুমিয়ে পড়বে। আমি এই বাড়ির মধ্যে রাতে থাকতে চাই না। আমি থাকবো বাড়ির বাইরে, তাকে আমি দেখব। ভগীরথ যেন ভয়ে আর্তনাদ করে উঠে বলল, না না ঠাকুর মশাই, আপনি যদি বাড়িতে না থাকেন তাহলে আবার আজ রাতে আমার ছেলের ক্ষতি করবে। আমাকে আমাকে দয়া করে রক্ষা করুন ঠাকুর মশাই, দয়া করে আমার ছেলেটিকে বাঁচান। চিন্তা করো না ভগীরথ, আমি এখানেই কোথাও থাকবো, তোমার ছেলের কোনো ক্ষতি হবে না। কথাটা বললাম বটে, কিন্তু মনে মনে আমার একটা ব্যাপার চলতে লাগলো। আসলে কি যে করতে চলেছি তা ঠিক করছি, কিন্তু তখন আর কোনো কিছু ভগীরথ কিংবা বিষ্ণুকে খুলে বললাম না। বললে তারা বুঝতে পারবে না, তার বদলে তারা আরো ভয় পেয়ে যাবে। তাই মনে মনে একটা সিদ্ধান্ত নিয়ে ভগীরথের বাড়ি থেকে বেরিয়ে এলাম। বিষ্ণু আমার সাথে সাথেই চলতে লাগলো। একসময় বলল, ঠাকুর মশাই, আপনি একটা কাজ করুন, আমার সাথে আমার বাড়িতেই চলুন। আজ রাতে না হয় আপনি সেখানে যাবেন। তার কথা শেষ হতেই আমি প্রতিবাদ করে বললাম, না বিষ্ণু, সে হয় না। তোমার সাথে আজ তোমার বাড়িতে যাওয়া যাবে না, আমায় বাইরে কোথাও থাকতে হবে। বিষ্ণু আমাকে অনেক জোরাজুরি করলো, কিন্তু আমি তার সাথে গেলাম না। তার বদলে সেই মন্দিরের চাতালেই ফিরে এলাম। সন্ধে পর্যন্ত আমায় এখানে অপেক্ষা করতে হবে। একটু রাত হলেই ভগীরথের বাড়িতে আবার সেই পিশাচ হানা দেবে আমি জানতাম। মনের মধ্যে একটা ধুকপুক চলতে শুরু করলো। কিছু একটা হবে, তার জন্য অধীর আগ্রহে যেন আমি অপেক্ষা করছিলাম।
দেখতে দেখতে বিকেল হয়ে এলো। এর মধ্যে বিষ্ণু আমার জন্য সামান্য জল আর কিছু খাবার এনে দিয়েছিল। তারানাথ থামতে কিশোরী বলে উঠল, আচ্ছা ঠাকুর মশাই, আপনি তো গৃহবন্ধন করতে পারতেন। তখন আপনি গৃহবন্ধন করে দিলে তো সেই পিশাচার সেখানে আসতে পারতো না, আর সেই ছেলেটিরও কোনো ক্ষতি হতো না। তা আপনি সেটা করলেন না কেন? তারানাথ কিশোরীর দিকে তাকিয়ে একটা রহস্যময় হাসি হাসল। তারপর বলল, চাইলে আমি অনেক কিছুই করতে পারতাম, কিন্তু তার কিছুই তখন করিনি। আসলে আমার মনে একটা সন্দেহ জন্ম নিয়েছিল, যদি আমি এই ছেলেটিকে কিংবা এই বাড়িটাকে পিশাচের গ্রাস থেকে দূরে সরিয়ে দিই, তাহলে হয়তো সাময়িক সময়ের জন্য এই গ্রাম পিশাচ মুক্ত হবে। কিন্তু এই গ্রামে তো আর আমি সারা জীবন থেকে যেতে পারি না। আমি এখান থেকে চলে গেলে সেই বন্ধন ধীরে ধীরে আলগা হতে থাকবে, আর পিশাচের ক্ষমতা অতি প্রবল। সে ঠিক আবার এই গ্রামের উপর তার করাল গ্রাস নামিয়ে আনবে। তখন কি হবে? তখন কি আমি আবার এখানে আসবো গ্রামবাসীদের বাঁচাতে? তাই মনে মনে আমি একটা পরিকল্পনা করেছিলাম। কি পরিকল্পনা? আগেই তোমাদের বলেছি, পিশাচ আসলে দুই শ্রেণীর হয়। তবে এই পিশাচ অতি শক্তিশালী, আর তার রক্ত শুষে নেওয়ার ধরন এবং সমস্ত কিছু দেখে আমার মনে হয়েছিল এই পিশাচ নিশ্চয়ই কোনো শরীরকে নিজের কবজায় এনেছে। মাঝে মাঝে গ্রামগঞ্জে কোথাও কেউ মারা গেলে তার শরীর হয়তো খুঁজে পাওয়া গেল না, তখন সেই শরীরকে এই পিশাচ নিজের কবলে নিয়ে আসে। এক্ষেত্রেও তেমনটাই ঘটেছে বলে আমার মনে হয়েছিল। তাই আমি অপেক্ষা করতে লাগলাম রাত হওয়ার জন্য। ক্রমে ক্রমে রাত হয়ে এলো। বিষ্ণু অনেক রাত পর্যন্ত আমার কাছে এসে বসেছিল। একসময় তাকে বললাম, বিষ্ণু, এবার তুমি বাড়ি ফিরে যাও। অনেক রাত হলো। বাড়ির বাইরে থাকলে তোমার কোনো বিপদ হতে পারে। আমার মাথার উপর মধুসুন্দরী দেবীর আশীর্বাদ রয়েছে, আমার কোনো বিপদ হবে না, তুমি চিন্তা করো না। বিষ্ণুর অসম্মতি সত্ত্বেও আমার কথায় বাড়ি ফিরে গেল। আমি অপেক্ষা করতে লাগলাম রাত হওয়ার জন্য। চারপাশে ঝিঝি পোকার ডাক, শিয়ালের ডাক সবকিছুই শোনা যেতে লাগলো। আগের দিনের চেয়ে চাঁদের আলো আজ সামান্য বেশি। চারপাশটা যেন একটু বেশি স্পষ্ট দেখা যায়। মন্দিরের সামনে গ্রামের পথ, তারপরে একটা বড় গাছ। সেই গাছের থেকে বেশ কয়েক হাত দূরে দুটো গ্রামের বাড়ি রয়েছে। গ্রামবাসীরা সকলেই ভয়ে ভয়ে তাড়াতাড়ি রাতের খাওয়া দাওয়া সেরে নিজেদের ঘরে ঢুকে ঘুমিয়ে পড়ে। ঘুম হয় কিনা জানি না, তবে চেষ্টা করে বোধ হয়। এইসব ভাবতে ভাবতে কখন যেন নিজের বাড়ির কথা মনে পড়ে গেল। মায়ের কথা ভেবে চলেছি, এমন সময় হঠাৎ করে নাকে সেই অদ্ভুত গন্ধটা এলো, আর আমি বুঝতে পারলাম সে আসতে চলেছে। মন্দিরের চাতালের উপর বসে বসে চকিতে আমি এদিক ওদিক তাকালাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না। তারপর হঠাৎ করেই যেন মনে হলো সেই খোলা মাঠের দিক থেকে অন্ধকারে কালো ছায়ামূর্তির মতো কি একটা যেন গ্রামের দিকে এগিয়ে আসছে। আমার সামনে দিয়ে হাওয়ায় ভর করে সে যেন চলে গেল। গ্রামের ভিতরের দিকে আমি একবার মুখ বাড়িয়ে দেখে নিলাম, সে ভগীরথের বাড়ির দিকেই চলেছে। আমি জানি ভগীরথের বাড়িতে আজও তারা সবাই ঘুমিয়ে পড়বে। আজও নিশ্চিন্তে এই পিশাচ রক্তপান করবে, কিন্তু আমার করার মতো কিছুই ছিল না। আমায় এটা করতেই হতো। তাই সে চলে যাওয়ার পরেই আমি মন্দিরের চাতালের উপরে ভালোভাবে বসে অপেক্ষা করতে লাগলাম তার ফিরে আসার। বেশ কিছুক্ষণের মধ্যেই সে আবার ফিরে এসে যখন আমার সামনে থেকে হাওয়ায় ভর করে খোলা মাঠের দিকে এগিয়ে গেল, ঠিক তখনই আমি মন্দিরের চাতাল থেকে নেমে পড়লাম। আমার উদ্দেশ্য ছিল সেই ছায়ামূর্তি আসলে কোথায় যায় তা দেখার। খোলা মাঠের মধ্যে চাঁদের আলো পড়ে সবটাই মোটামুটি দেখা যায়। আমি দেখতে পেলাম
সেই ছায়ামূর্তি মাঠের মধ্যে দিয়ে সোজা এগিয়ে যাচ্ছে সেই জঙ্গলের দিকে। আরো খানিকটা আমি এগিয়ে যেতেই বুঝতে পারলাম সেই ছায়ামূর্তি জঙ্গলে গিয়ে ঢুকেছে। কিন্তু এত রাতে জঙ্গলের মধ্যে যাওয়াটা ঠিক নয়। অশুভ কোনো শক্তির ভয় না থাকলেও শেয়াল কিংবা অন্য কোনো হিংস্র জন্তু ছাড়াও সাপের ভয় থাকতে পারে। তাই বড় মাঠের মধ্যে যখন এসে পড়েছি তখন বুঝতে পারলাম আর এগিয়ে গিয়ে কোনো লাভ নেই। এবার আমায় ফিরে যেতে হবে। আমার পরিকল্পনা যে সফল হয়েছে তা মনে মনে বুঝতে পেরে একটু শান্তি পেয়েছিলাম বটে। তবে কাল সকালে আবার ভগীরথ মাঝির বাড়িতে গেলে সেই ছেলেটিকে তেমনই অবস্থায় দেখতে হবে সেটা মনে করে একটু খারাপও লাগলো। কিন্তু আমার কিছুই করার নেই। এটা না করলে সেই ছায়ামূর্তি আসলে কোথায় যায় তা তো আমি জানতেই পারতাম না। বাকি রাতটা না কাটা পর্যন্ত মন্দিরের চাতালের উপরেই বসে রইলাম। তারপর যখন পাখি ডাকতে শুরু করলো তখন তাড়াতাড়ি উঠে বিষ্ণুর বাড়িতে গিয়ে তাকে ডাকলাম। সে তাড়াতাড়ি করে দরজা খুলে দিয়ে বলল, ঠাকুর মশাই, কি হয়েছে? এক্ষুনি চলো, ভগীরথ মাঝির বাড়িতে একবার যেতে হবে। আমার মনে হয় ওই পিশাচ কাল রাতে আবার সেই ছেলেটির রক্ত চুষে নিয়েছে। কিন্তু আমি এখন জানি সেই পিশাচের আস্তানা কোথায়। আজই আমাদের যা করার করতে হবে। বিষ্ণু আর কোনো কথা বলে সময় নষ্ট করল না। লোকটা গ্রাম্য চাষি হতে পারে, কিন্তু তার বুদ্ধি অনেক বেশি। তাড়াতাড়ি আমরা ভগীরথ মাঝির বাড়িতে গিয়ে পৌঁছতেই দেখলাম ভগীরথ মাঝি আজ বাড়ির বাইরেই দাঁড়িয়ে রয়েছে। আমায় দেখতে পেয়ে তাড়াতাড়ি ছুটে এসে বলল, আবার ঠাকুর মশাই, কাল রাতে ওই পিশাচ এসেছিল। আমাদেরকে কাল আবার সেই কাল ঘুমে পেয়েছিল। আমরা কিছুই বুঝতে পারিনি। আমার ছেলেটাকে বাঁচান ঠাকুর মশাই। এখন নষ্ট করার মতো সময় একদম নেই ভগীরথ। চলো, এক্ষুনি আমাদের বেরিয়ে পড়তে হবে। ওই গ্রামের শেষে বড় মাঠের পরে যে জঙ্গল আছে সেই জঙ্গলের দিকে একবার আমাদের যেতে হবে। ভগীরথ আমার কথা শুনে একটু অবাক হয়ে বলল, কিন্তু ঠাকুর মশাই, ওখানে আমাদের যেতে হবে কেন? ওখানে কি হয়েছে? তোমাদের গ্রামে যে অশুভ শক্তি রয়েছে তার আসল আস্তানা ওই জঙ্গলে। ওখানে এমন কিছু একটা ঘটছে যার জন্য তোমাদের গ্রামে এমন একটা বিপদ নেমে এসেছে। এখন তাড়াতাড়ি চলো, ওই জঙ্গলে গিয়ে ঢুকতে হবে। দিনের আলোয় আমাদের সমস্ত কাজ করতে হবে। ভগীরথ আর বিষ্ণু বোধ হয় আমার কথার গুরুত্ব বুঝতে পেরেছিল। আমার কথা বলার জোর কিংবা আমার কথার মধ্যে থাকা শক্ত মনোভাব তাদের প্রভাবিত করতে পেরেছিল। ভগীরথ সময় নষ্ট করল না। ঘরের ভিতরে গিয়ে তার বউকে কিছু একটা বলে তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এলো। আমরা তিনজন মিলে বাড়ির কাছে জড়ো হওয়া লোকজনদের অবাক মুখের উপর থেকে বেরিয়ে এলাম গ্রামের পথে। তারপর হাঁটতে লাগলাম সেই বড় মাঠ পেরিয়ে জঙ্গলের দিকে। মাঠ পর্যন্ত এসে বিষ্ণু বলল, ঠাকুর মশাই, আপনি নিশ্চিত যে ওই অশুভ আত্মা জঙ্গলেই রয়েছে? গোটা ব্যাপারটা যে আসলে কি তা তোমাদের এখন বলে বোঝাতে পারবো না। তোমরা চলো আমার সাথে, তারপর না হয় তোমরা সবকিছু জানতে পারবে। আমাদের এই জঙ্গলের মধ্যেটা ভালো করে খুঁজে দেখতে হবে ওখানে কোনো মৃতদেহ পড়ে রয়েছে নাকি। তাকে খুঁজে বার করতে পারলে আর কোনো সমস্যা নেই। ভগীরথ, বিষ্ণু আর আমি মিলে বড় মাঠ পেরিয়ে জঙ্গলের মধ্যে ঢুকলাম। তখন সকালের আলোয় চারিদিক ধকধক করছে। ভালো করে এদিকে ওদিকে খুঁজতে লাগলাম। এদিকে জঙ্গলটা বেশ বড়। জঙ্গলের মধ্যে দিয়ে একটা রাস্তা রয়েছে। সেই রাস্তা দিয়ে পাশের গ্রামে যাওয়া যায়। আমার বারবার মনে হচ্ছিল এই পথে কেউ একটা এসেছিল আর সেখানে মারা গেছে। তারপর তার শরীরে ওই পিশাচ ভর করেছে। কিন্তু বেশ কিছুক্ষণ খোঁজার পরেও যখন কোনো কিছুই খুঁজে পাওয়া গেল না, তখন আমরা কেমন যেন চিন্তিত হয়ে পড়লাম। বুঝতে পারছিলাম ভগীরথ, বিষ্ণু দুজনেই কেমন যেন চিন্তায় পড়েছে। বেশ অনেকক্ষণ ধরে খুঁজে চলেছি। এমন সময় ভগীরথ আমাদের থেকে কিছুটা আলাদা হয়ে সামনের দিকে নিজে নিজে খুঁজে চলেছিল। সে হঠাৎ চিৎকার করে বলে উঠল,
ঠাকুর মশাই, একবার একবার এদিকটায় আসুন। ভগীরথের চিৎকার শুনেই আমি বুঝতে পেরেছিলাম সে কিছু একটা খুঁজে পেয়েছে। তাই তাড়াতাড়ি আমরা দুজন সেখানে যেতেই দেখতে পেলাম জঙ্গলের মধ্যে পথের এক পাশে পড়ে রয়েছে একটা মৃতদেহ। তবে মৃতদেহটা দেখে ভয় পাওয়ারই কথা। মৃতদেহের দুটো খোলা চোখ যেন আমাদের দিকেই তাকিয়ে আছে, আর তার মুখের দুপাশে লেগে রয়েছে রক্ত। সে রক্ত যে টাটকা তা বোঝা যায়, যেন কাল রাতেই সে রক্ত কেউ পান করেছে। ভালো করে খুঁজতেই দেখা গেল তার পায়ের কাছে একটা সাপের ছোবলের চিহ্ন। তার মানে সাপের কামড়ে সেই জঙ্গলের মধ্যে মারা গেছে। তার মৃতদেহটা নিয়ে এখন কি করা যায় আমি ভাবতে লাগলাম। একে পুড়িয়ে ফেলা দরকার, না হলে এর মধ্যে আবার সেই পিশাচ আজ এসে ভর করতে পারে। তাই বললাম, বিষ্ণু, তুমি একবার গ্রামে যাও। গ্রামে গিয়ে বেশ কয়েকজন লোকজন আর মৃতদেহ নিয়ে যাওয়ার জন্য কিছু একটা নিয়ে এসো। তারপরে এই মৃতদেহটাকে নিয়ে গিয়ে তোমাদের গ্রামের শ্মশানে পুড়িয়ে দাও। তাহলেই তোমাদের গ্রাম বিপদমুক্ত হয়ে যাবে, আর তোমাদের গ্রামের উপর কোনো পিশাচের দৃষ্টি আর পড়বে না। বিষ্ণু আমার কথা মেনেই গ্রামের দিকে চলে গেল। ভগীরথ বুঝতে পেরেছিল আমি যা ধারণা করেছি তাই সঠিক। তাই সে বলল, আপনি আপনি না এলে ঠাকুর মশাই, আমরা জানতেও পারতাম না যে এই জঙ্গলে এমন একটা মৃতদেহ পড়ে রয়েছে। বোধহয় ওই শিয়াল কুকুর এই মৃতদেহ খেয়ে ফেলতো। না ভগীরথ, পিশাচ যে মৃতদেহকে আশ্রয় করে সেই মৃতদেহকে কোনো জীবজন্তু ছোঁয় না। জীবজন্তুরা আসলে আমাদের চেয়ে আগে ভাগে এই অশুভ কিছুর উপস্থিতি বুঝতে পেরে যায়। একে পুড়িয়ে ফেলার পরে আর আমাদের কোনো বিপদ হবে না। গ্রামের শ্মশান এখান থেকে খুব একটা দূরে নয়, তাড়াতাড়ি একে পোড়ানোর কাজটা সেরে ফেলতে হবে। আমরা সেখানেই অপেক্ষা করতে লাগলাম। সত্যি বলতে মৃতদেহটার দিকে যতবারই চোখ চলে যাচ্ছিল ততবারই দিনের আলোতেও কেমন যেন একটা অদ্ভুত লাগছিল। যেন মনে হচ্ছে মৃতদেহটা এক্ষুনি উঠে বসবে, যেন বড্ড জীবন্ত সেই মৃতদেহ। একজন মানুষ মারা গেলে যদি অন্তত 2 দিন কেটে যায়, তারপরে তার শরীরের পরিবর্তন দেখা দিতে শুরু করে, কিন্তু এর চোখ দুটোও যেন কেমন জীবন্ত রয়েছে। একটু পরেই বিষ্ণু গ্রামের লোক নিয়ে চলে এলো। আমি আর কথাবার্তা বলে সময় নষ্ট করলাম না, তাড়াতাড়ি সেখান থেকেই শ্মশানের পথে রওনা হয়ে গেলাম। শ্মশানে গিয়ে মৃতদেহ চিতার উপর তুলে দিয়ে আগুন লাগানোর সাথে সাথেই একটা অদ্ভুত দৃশ্য দেখা গেল। হঠাৎ করেই মনে হলো মৃতদেহটার মধ্যে আমূল পরিবর্তন হয়ে গেছে। মৃতদেহটা এখন আর চেনা যায় না। পচে গলে মৃতদেহটা কেমন যেন একটা হয়ে এসেছে, যেন মনে হয় এই মানুষটা বহুদিন আগে মারা গেছে। একটা মানুষ মারা যাওয়ার এতদিন পরেও কিভাবে তার শরীরের পরিবর্তন হয়নি সেটা নিয়েই বোধহয় অনেকে কথাবার্তা বলে চলেছিল। কিন্তু এখন তার শরীরের এমন অবস্থা দেখে ভয় পেয়ে তারা কাছ থেকে দূরে সরে গেল। আমি একটু গলা তুলেই বললাম, তোমরা ভয় পেও না, আসলে লোকটি অনেকদিন আগেই মারা গেছে। এর শরীরে পিশাচ ভর করেছিল, আর সেই পিশাচ রক্তপান করেছে বলেই তার শরীরের কোনো পরিবর্তন হয়নি। আজ যখন তার শরীর আগুনের ছোঁয়া পেয়েছে তখনই তার থেকে পিশাচের প্রভাব কমে গেছে, আর সেই কারণে তার শরীরের এমন পরিবর্তন হঠাৎ করেই লক্ষ্য করা গেছে। শ্মশানের সমস্ত কাজ মিটিয়ে আমরা গ্রামে ফিরে এলাম। আমি কিন্তু সেদিনটাও সেই মন্দিরের চাতালের উপরেই রইলাম। গোটা রাত প্রায় জেগে রইলাম আর কিছু ঘটে কিনা দেখার জন্য, কিন্তু আমি জানতাম তেমন কিছুই ঘটবে না। ভোরবেলা আমি বেরোনোর আগেই বিষ্ণু আমার কাছে এলো। ঠাকুর মশাই, কাল রাতে সেই পিশাচকে আর দেখেছিলেন? আমি হেসে তাকে বলেছিলাম, তোমাদের গ্রামে সেই পিশাচ আর ফিরে আসবে বলে মনে হয় না। তার নিজের আশ্রয় হারিয়ে ফেলে সে বোধহয় এতক্ষণে অন্য কোথাও চলে গেছে। এরপরেও আমি 2 দিন সেই গ্রামেই ছিলাম, কিন্তু প্রবল ইচ্ছে থাকা সত্ত্বেও আমি গ্রামের কারোর বাড়িতে থাকি না। আমি ছিলাম সেই মন্দিরের চাতালে। বিষ্ণু, ভগীরথ
এমনকি গ্রামের অনেকেই আমার জন্য খাবার, জল, এটা ওটা নিয়ে আসতো। 2 দিন পরে আমি সেই গ্রাম ছেড়েছিলাম। আমরা বুঝতে পারলাম যে গল্প শেষ হয়েছে। উঠি উঠি করছি, এমন সময় কিশোরী বলল, ঠাকুরমশাই, আমার পাশের বাড়ির ভদ্রলোকের যে সমস্যা হচ্ছে তার ব্যাপারে তাকে কি আমি কিছু বলবো? তাকে বলবে ঘুমোতে যাওয়ার আগে উত্তরের জানলাটা বন্ধ করে দিয়ে ঘুমোতে। আমার মনে হয় উত্তরে একটা জানলা থাকার কথা। আর যদি তিনি কোনো কারণে ভয় পেয়ে থাকেন, তাহলে ঘরের মধ্যে গোটা রাত আলো জ্বালিয়ে রাখতে বলো। তারপর কি হয় আমায় জানিও। আমরা উঠে পড়লাম। রাস্তায় হেঁটে অনেকটা চলে এসেছি। হঠাৎ করেই কিশোরী কেমন যেন বলে উঠল, এই যা, একটা কথা জিজ্ঞেস করতেই তো ভুলে গেলাম। আচ্ছা থাক, পরের বারে সে জিজ্ঞাসা করব না হয়। কিন্তু ঠাকুরমশাইয়ের গল্প সবটাই শুনলাম, সবই ঠিক, কিন্তু একটা কথা আমি কিছুতেই বুঝতে পারলাম না। ঠাকুরমশাই গ্রামে যে কদিন ছিলেন প্রতিদিন মন্দিরের চাতালেই থাকতে গেলেন কেন? গ্রামের কারোর বাড়িতে গেলেন না কেন? কিশোরীর কথাটা যে আমারও মনে হয়নি তা কিন্তু নয়, কিন্তু তারানাথ মাঝে মাঝে অনেক কিছুই নিজে থেকে বলতে চায় না। সেটা নিয়ে তাকে আর বিরক্ত করতে আমি ভালোবাসি না, তাই আমি সেই প্রশ্ন করিনি। কিশোরীর কথার উত্তরে বললাম, অপেক্ষাই করে যাও না হয়, পরের বার যখন আসবে তখন তারানাথের কাছে এই কথাটা জিজ্ঞেস করে নেবে। আগেই বলেছি কিশোরীর এই মন একটু চঞ্চল হয়েছিল, তাই সে আমার কথাটা খুব সহজেই মেনে নিল। আমরা হাঁটতে হাঁটতে মেন রাস্তার দিকে এগিয়ে যাচ্ছি। ঠিক তখনই বুঝতে পারলাম এতক্ষণ যেটা লক্ষ্য করিনি সেটা হলো গোটা আকাশটা কালো মেঘে ঢেকে আসতে শুরু করেছে। এবার আপনারা শুনবেন আজকের দ্বিতীয় গল্প, তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন রক্ত পিশাচ। বেলডাঙ্গা গ্রামের একপাশে বড় একটা গাছ ছিল। সেই গাছের তলায় রাতের অন্ধকারে একজন লোক এসে দাঁড়িয়েছিল। প্রবল ঝড় বৃষ্টির মধ্যে তাকে বাধ্য হয়েই কিন্তু ওই গাছের তলায় দাঁড়াতে হয়েছিল। তার নাম নন্দলাল। নন্দলাল পথের একপাশে বড় গাছের তলায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে বারবার প্রার্থনা করছিল, ও ভগবান, তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যেতে পারি যেন। এই ঝড় বৃষ্টির মধ্যে মেয়েটা ঘরে আমার পথ চেয়ে একলা বসে আছে। নন্দলাল আকাশের দিকে তাকিয়ে প্রার্থনা করে, কিন্তু প্রার্থনা বোধহয় তার কেউ শুনতে পায়নি। ঠিক তখনই বিদ্যুতের আলোয় ঝলসে উঠল চারপাশ। আর সেই বিদ্যুতের আলোতে নন্দলাল দেখতে পেল গ্রামের পথ ধরে বৃষ্টিতে ভিজতে ভিজতে কে যেন হাঁটতে হাঁটতে গাছের তলার দিকেই আসছে। একটা প্রবল কৌতূহল নন্দলালের গায়ে চেপে বসল। বিদ্যুতের আলোতে একবার মাত্র দেখা গেলেও মনে হয়েছিল যে হাঁটতে হাঁটতে আসছে সে কোনো পুরুষ মানুষ নয়, একটা মেয়ে মানুষ। কিন্তু এত রাতে এমন অবস্থায় একটা মেয়ে মানুষ পথের বাইরে, কথাটা যেন নন্দলাল বিশ্বাসই করতে পারে না। একবার গলা তুলে বলে, কে ওখানে? নন্দলালের কথায় কেউ উত্তর দেয় না। আবার আগের মতোই চারপাশটা অন্ধকার করে বৃষ্টি ঝমঝমিয়ে পড়তে থাকে। গাছের পাতা ভিজে জলের ধারা এবার এসে পড়ে নন্দলালের মাথার উপরে। কোনো রকমে সে এক পাশে সরে দাঁড়ায়, কিন্তু আজ এই রাতে আকাশটা যেন তাকেই লক্ষ্য করে বৃষ্টির জল নিক্ষেপ করে চলেছে। পাতা ভেদ করে এবার বৃষ্টির জল যেন সরাসরি তার গায়ে এসে পড়ল। সে আর দাঁড়িয়ে থাকতে পারল না সেখানে। কোনো রকমে সরতে সরতে গাছের অন্য পাশে গিয়ে দাঁড়ালো। গাছটা গ্রামের একদম বাইরের দিকে পড়ে। খানিকটা এগিয়ে গেলেই গ্রাম শুরু হবে। এই গাছের কাছ থেকে রাস্তাটা বাঁক নিয়েছে অন্যদিকে। সে পথে এগিয়ে গেলে
জব্বলপুর, আর সামনের দিকে এগিয়ে গেলে নন্দলালের নিজের গ্রাম বেলডাঙ্গা। নন্দলাল গাছের অন্য পাশে গিয়ে পড়তে তার মনে হলো খানিকটা যেন বেশি অন্ধকার। আসলে সামনের দিকে রয়েছে ফাঁকা জমি, এদিকে তেমন কোনো ব্যাপার নেই। রাস্তাটা বাঁক নিয়ে চলে গেছে অন্য পাশে, আর সামনে রয়েছে বেশ খানিকটা ফাঁকা জমির পাশে মস্ত জঙ্গল। দিনের বেলা সেই জঙ্গলে গরু ছাগল ঘুরে বেড়ায়, রাতের বেলা গ্রামের লোক খুব একটা এদিকে আসে না। তবে হ্যাঁ, এদিকের কোনো অপবাদ নেই। এই সময় দূরের গ্রামেগঞ্জে ডাকাতের উপদ্রবের কথা শোনা গেলেও এই বেলডাঙ্গায় কিন্তু সেসবের কোনো ব্যাপার ছিল না। নন্দলাল এইসব ভেবে চলেছিল, এমন সময় তার মনে হলো গাছের উল্টো দিকে ঠিক একটু আগে সে যেখানে দাঁড়িয়েছিল কিছু যেন সেখানে এসে হুড়মুড় করে ঢুকলো। সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল গ্রামের পথ ধরে হাঁটতে হাঁটতে আসা সেই ছায়ামূর্তির কথা, যাকে বিদ্যুতের আলোতে একেবারের জন্য তার মনে হয়েছিল একটি মেয়ে। তাহলে কি সেই মেয়েটাই বৃষ্টির সময় জলের হাত থেকে বাঁচতে গাছতলায় এসে আশ্রয় নিয়েছে? ঠিক তখনই উল্টো দিক থেকে একটা চাপা মেয়েলি গলায় যেন সে শুনতে পেল, উফ, কি বৃষ্টি! নন্দলাল একদম নিশ্চিত যে কথাটা কোনো মেয়েই বলেছে, আর যে বলেছে সে ঠিক তার উল্টো পিঠে দাঁড়িয়ে রয়েছে। দুজনের মাঝখানে এই কালো অন্ধকার ছাড়াও রয়েছে বহু যুগের পুরনো একটা মস্ত বড় গাছ। একটা অদ্ভুত গন্ধ এইমাত্র নন্দলালের নাকে এসে লাগতে শুরু করেছিল। মেয়েটাকে প্রথমবার দেখে তার মনের ভাব যেমন হয়েছিল, এখন কিন্তু তেমন হলো না। আর নন্দলাল মেয়েটাকে আর একবার দেখতে চাইল। এক পা করে গাছের অন্য পাশে এগিয়ে যাওয়ার জন্য খানিকটা এগিয়েছে, ঠিক তখনই যেন কোথা থেকে একটা চাপা মেয়েলি গলায় হাসির শব্দ সে শুনতে পেল। নন্দলাল থমকে দাঁড়ালো। এসব কি করছে সে? তার মেয়ে বাড়িতে তার পথ চেয়ে বসে আছে, একা মেয়ে, রাত হয়েছে, ঝড় বৃষ্টিতে ভয় পাবে, আর সে এখানে এভাবে দাঁড়িয়ে রয়েছে। না 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 না, এভাবে দাঁড়িয়ে থাকলে তো চলবে না। বৃষ্টি হোক আর যাই হোক, তাকে এখনই বাড়িতে ঢুকতেই হবে। না জানি মেয়েটা ভয়ে কি করছে। এসব ভাবতে ভাবতেই নন্দলাল এবার বুঝতে পারল উল্টো দিকে দাঁড়িয়ে থাকা মেয়েটা একদম ঠিক তার পিছনের দিকে এসে দাঁড়িয়েছে। অন্ধকারের মধ্যে পিছনে ঘুরে অবয়বটা দেখতে পেল নন্দলাল, আর তারপরে একটু ইতস্তত করেই প্রশ্ন করল, কে 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 তুমি? হ্যাঁ, আর এত রাতে এভাবে পথে বেরিয়েছ কেন? আমাকে এমন রাতে পথে বেরোতে হয়, কিন্তু তুমি কে? আজ এই রাতে তুমি এই গাছের তলায় আশ্রয় নিয়েছো কেন? তুমি জানো না এখানে আমার আশ্রয়? মেয়েটার কথাগুলো কেমন যেন অদ্ভুত, আর কিছুই নন্দলাল বুঝতেও পারল না। এইখানে মেয়েটার আশ্রয় মানেটা কি? মেয়েটা কি এখানেই থাকে? কিন্তু একটু আগে যখন সে এখানে এসেছে ওকে তো দেখেনি। তাছাড়া আশেপাশে তো কোনো ঘর বাড়ি নেই। বেশ খানিকটা ভেতরে এগিয়ে গেলে অবশ্য ঘর বাড়ি শুরু হয়েছে। তুমি এইখানে থাকো মানেটা কি? এখানে তো কোনো মানুষ থাকে না, আর গ্রামের বাড়িঘর তো আরো খানিকটা আগে। তোমায় কে বললো আমি গ্রামে থাকি? এই কথাটা বলতে বলতেই মেয়েটা একদম নন্দলালের পেছনে সরে পড়ে, আর তারপরেই সেই মেয়েলি গলায় হাসির শব্দের সাথে সাথে একটা ঠান্ডা পাতা যেন নন্দলালের ঘাড়ের উপর এসে পড়ে। এমন একটা পরিস্থিতিতে অত ঠান্ডা বাতাস ঘাড়ে এসে লাগতেই নন্দলালের গোটা শরীর কেমন যেন থরথর করে কেঁপে ওঠে। বাইরের প্রবল ঝড় বৃষ্টির ঠান্ডা বোধহয় তাকে এত কাবু করতে পারেনি। আবার চমকে ওঠে সে, বলে, কি তোমার নিঃশ্বাস এত ঠান্ডা কেন? একবার আমার দিকে তাকাও, তাহলেই বুঝতে পারবে। মেয়েটার গলায় একটা হাসির রেশ ছিল, তবে আর কিছু অস্বাভাবিকতা ছিল না।
সেই কারণেই নন্দলালও কোনো কিছুই না ভেবে পিছনের দিকে ঘুরে তাকালো। তারপরেই তার গোটা শরীর দিয়ে যেন বরফ খেলে গেল। আকাশের বিদ্যুৎটাও যেন তার সাথে চরম শত্রুতা করল। ঠিক সেই মুহূর্তেই ঝলসে ওঠা বিদ্যুতের আলো, ঝলসানো আলোতে নন্দলাল দেখতে পেল তার সামনে যে মেয়েটি দাঁড়িয়ে আছে তার মুখের অবস্থা ভয়ঙ্কর। তার দুটো চোখে মনি নেই, সাদা ধপধপ করছে। মুখের এক পাশ থেকে রক্ত বেরিয়ে এসে যেন জমে গিয়েছে। মুখটা বিভৎসভাবে থেতলে গেছে। মাথার এক পাশের অংশটা অর্ধেক যেন নেই। এমন এক ভয়ঙ্কর মূর্তি দেখে নন্দলাল গাছের তলা থেকে ছিটকে আসে, আর তারপরে ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে দৌড়াতে শুরু করে বাড়ির দিকে। মুখে তার নিজের মেয়ের নাম ধরেই চিৎকার করতে থাকে, পদ্ম, পদ্ম, তুই তুই কোথায় গেলি মা? পদ্ম, পদ্ম। ঠিক তখনই পিছনের দিক থেকে যেন একটা অদ্ভুত ভয়ঙ্কর হাসি নন্দলালকে লক্ষ্য করে এগিয়ে আসতে থাকে তারই দিকে। নন্দলাল গ্রামের শেষ বাড়িটার কাছ পর্যন্ত পৌঁছতে পেরেছিল। তারপরেই তার ঠিক গায়ের উপর কে যেন হুমড়ি খেয়ে পড়ল। নন্দলাল চিৎকার করেছিল, কিন্তু প্রবল ঝড় বৃষ্টির শব্দ যেন তার মৃত্যুকে ঢেকে দিয়েছিল। পরদিন সকালে জলকাদায় থকথকে হয়ে যাওয়া গ্রামের শেষের দিকের পথের মধ্যে নন্দলাল পড়েছিল কাদায় মুখ গোঝা অবস্থায়। যতক্ষণ না গ্রামের লোকেরা সাহস অর্জন করে তার শরীরটা টেনে তুলছিল, ততক্ষণ পর্যন্ত তার ঘাড়ের কাছে শুকিয়ে আসা রক্তটা বোঝা যাচ্ছিল না। তবে গ্রামের কবিরাজ নন্দলালের শরীর দেখে একটা অদ্ভুত কথা বলেছিলেন। আমি তো কিছুই বুঝতে পারছি না, গোটা শরীরে এক ফোঁটা রক্ত নেই। যেটুকু রক্ত ছিল ঘাড়ের কাছ থেকে বেয়ে এসে কাঁধ আর পিঠের কাছে জমে কালচে হয়ে গেছে। ঘাড়ের কাছেও দেখছি একটা গভীর ফুটো, কিন্তু এমনটা হলো কি করে? কোনো হিংস্র জন্তু যদি হয় তাহলে তো কোথাও না কোথাও একটা আঘাতের চিহ্ন থাকবে। কবিরাজ কিছুই বুঝতে পারলেন না, গ্রামের লোকেরাও নয়। কিন্তু সেই রাত থেকেই বেলডাঙ্গা গ্রামের উপর নেমে এলো এক অলিখিত অভিশাপ। তারপর থেকে ঝড় বৃষ্টির রাতে কেউ বাড়ির বাইরে থাকলেই তার মৃতদেহ পাওয়া যেত ভয়ঙ্কর অবস্থায়। বেলডাঙ্গার মানুষেরা দিন কাটাতে লাগলো এক ভয়ঙ্কর বিভীষিকাকে বুকে চেপে রেখে। কি বলতো, আসলে যা হয় তার থেকে অনেক কিছুই বেশি রটে যায়। কথায় কথায় যেমন কথা বাড়ে, তেমনভাবে একটা ঘটনা বাড়তে বাড়তে এমন পর্যায়ে চলে আসতে পারে। কিন্তু তাই বলে এমন কথা? আরে ভদ্রলোক যদি আমার চেয়ে বয়স্ক না হতেন আর তার যদি দর্শন শাস্ত্রে অত জ্ঞান না থাকতো, তাহলে আমি নিশ্চয়ই তাকে বলতাম প্রমাণ করে দেখান। এই আবার কেমন কথা? তিনি বলেন যে এই 100% মানুষের মধ্যে নাকি 2% মানুষ মানুষ নাও হতে পারে। আমি প্রবলভাবে হাসি চাপলাম। কিশোরীর মুখটা কেমন হয়ে এসেছিল। প্রবল একটা রাগে সে যে ফেটে পড়ছে তা বোঝাই যাচ্ছে। কিন্তু আসল ঘটনাটা শুনে আমিও অবাক হয়েছিলাম। সে যাই হোক, এখন আর দেরি করে লাভ নেই। দরজাটা খুলে দেখলাম বৃষ্টিটা কমে এসেছে। বলি বৃষ্টি তো কমে এসেছে, শুধু শুধু আর দেরি করে কি লাভ বলো তো? তার চেয়ে চলো না বেরিয়ে পড়ি। হ্যাঁ হ্যাঁ চলো। ঠাকুরমশাইকে একবার এই কথাটা জিজ্ঞাসা করলে কেমন হয়? ঠাকুরমশাইয়ের তো তন্ত্রশাস্ত্র এবং এই সমস্ত বিষয় অনেক জ্ঞান রয়েছে। সে কি বলে একবার দেখা যাক। তার কথাটা বেশ মনোপুত হলো। যে ভদ্রলোক কথাটা বলেছেন তিনি একজন পণ্ডিত মানুষ। তিনি অকারণে কিশোরীকে মিথ্যে বলতে যাবেন কেন? আর যদি তারানাথ নিজেও একথা স্বীকার করে, তাহলে তো মানতেই হবে কিছু না কিছু এর মধ্যে আছে। কিন্তু তাই বলে বাইরে আসতে কিন্তু বৃষ্টি আবার শুরু হলো। আমরা অপেক্ষা না করে ট্রামে চড়ে বসলাম। ট্রামে যেতে যেতে কিশোরী গজগজ করতে লাগলো, তাই গোটা রাস্তা।
তাকে শান্ত করে মটলেনের দোকান থেকে তেলে ভাজা আর সিগারেট কিনে যখন তারানাথের বাড়ির সামনে এসে দাঁড়িয়েছি, তখন বৃষ্টিটা যেন আমাদের উপর সামান্য নিষ্ঠুর পরিহাস করেই হঠাৎ করে থেমে গেল। কিশোরী আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করে কি যে বলল কিছুই বুঝতে পারলাম না। সামনে তাকিয়ে ততক্ষণে তারানাথকে দেখতে পেয়েছি। আর বৃষ্টিকে দোষ দিয়ে কি লাভ বলো তো? সমস্তটাই তো ওই মেঘের জন্য। এখানে মেঘ বেশি ভারী হবে, সেখানেই বৃষ্টি হবে। ভারী মেঘ আস্তে আস্তে হালকা হয়ে এলো তো বৃষ্টিও কমে গেল। এসব তো তোমরা বইয়েই পড়েছো। সে না হয় বুঝলাম ঠাকুরমশাই, কিন্তু কিন্তু আপনি একটা কথা বলুন, এমনটা কি করে হয়? এই দুনিয়াতে 100% মানুষের মধ্যে নাকি 2% মানুষ আসলে মানুষই নয়? তাহলে তারা কি ভিনগ্রহী প্রাণী? কথাটা শুনে তারানাথের চোখ কুঁচকে এলো, কপালে একটা চিন্তার ভাঁজ পড়ল। একবার কিশোরীর দিকে আর একবার আমার দিকে তাকালো সে। আমরা ততক্ষণে দাওয়ার উপর উঠে পড়েছি। বৃষ্টি কমে এসেছিল, তাই তক্তপোষের উপরেই বসলাম। সিগারেট তেলে ভাজা একপাশে পড়ে রইল। তারানাথ বেশ উত্তেজিত স্বরে বলল, এই কি বলতে চাইছো বলো তো? দুনিয়ার 100% মানুষের মধ্যে 2% মানুষ নয়, তাহলে কি? সেইটাই তো আমার প্রশ্ন। আমাদের অফিসে এক ভদ্রলোক আছে, তার এক চেনা পণ্ডিত, তার নাম অমরনাথ শাস্ত্রী। ভদ্রলোক নাকি কোন কলেজে দর্শন শাস্ত্র পড়ান। তা সেই দর্শন শাস্ত্রের অধ্যাপক নাকি বলেছেন 100 জন মানুষের মধ্যে অন্তত 2 জন সাধারণ মানুষ নয়। তারা এমন কিছু যা আমরা নাকি ধারণাই করতে পারবো না। তিনি কি বলেছেন? তিনি কি পিশাচের কথা বলেছেন? তার কথা শুনে আমি এবার অবাক হয়ে তার দিকে তাকালাম। সত্যি বলতে কিশোরী এই কথাটা একবার বলেছিল। আসলে ভদ্রলোক এমনটাই বলেছিলেন। পিশাচ বা ওই প্রেত জাতীয় কিছু একটা, আরও অনেক কিছু যেন বলেছিলেন, তবে কিশোরীর সেসব মনে নেই। তার শুধু মনে আছে ওই 100 জনের মধ্যে 2 জনের ব্যাপারটা। হ্যাঁ ঠাকুরমশাই, ভদ্রলোক এমনই কিছু একটা বলেছিল। অনেক প্রেত থাকে যারা অন্যের শরীর আশ্রয় করে বেঁচে থাকে, আর আর তেমন মানুষ নাকি 100 জনের মধ্যে 2টো পাওয়া যেতেই পারে। আপনি বলুন, এটা সত্যি হয়? তারানাথের মুখে একটা মৃদু হাসি ফুটল। সে কিন্তু কিশোরীর কথার সমর্থন কিংবা বিরোধিতা কোনোটাই করল না। চুপ করে বসে রইল, যেন কিশোরীর প্রশ্নের উত্তর হ্যাঁও হতে পারে আবার নাও হতে পারে। আচ্ছা, আপনি তো কিশোরীর কথায় হ্যাঁ না কিছুই বললেন না, তাহলে আপনার কি মনে হয়? ভদ্রলোক যা বলেছেন তা পুরোপুরি ভাবে মিথ্যে নয়, তবে এই সময় এমনটা খুব একটা দেখা যায় না। বিশেষ করে তোমাদের এই শহরে, যেখানে মানুষের আস্তানা বেশি, আলো ঝলমল করছে, সেখানে এসব হয় না। তবে আজ থেকে প্রায় বছর 5 আগে আমি এমন একটা ব্যাপার এই কলকাতা শহরেই দেখেছিলাম, তবে তা খুব একটা সত্যি কিনা বলতে পারি না। আসলে গোটা ব্যাপারটা নিয়ে আমার মনেও বেশ কিছু সন্দেহ রয়েছে। কিন্তু এই যে পিশাচ, অর্থাৎ যারা অন্যের শরীরে আশ্রয় করে বেঁচে থাকে, এই পিশাচকে একবার আমি নিজের চোখেই দেখেছি। তার মানে ঠাকুরমশাই, আপনি ওই ভদ্রলোকের সঙ্গে এই কথায় সহমত? মানে মানে 100 জন মানুষের মধ্যে 2 জন মানুষ পিশাচ? আমি কারো কথাকেই সম্মতি জানাচ্ছি না। পিশাচ নেই সে কথাতেও নয়, আর পিশাচ যে 2 জন আছে এই সে কথাতেও নয়। তবে এমনটা মাঝে মাঝে হতেই পারে। এই দুনিয়াতে এমন অনেক কিছুই ঘটে যার কারণ বা সঠিক ব্যাখ্যা আমাদের কাছে থাকে না, বুঝলে কিশোরী? সবকিছু তো আর যুক্তি দিয়ে খণ্ডন করা যায় না। কিশোরীকে কথাটা তারানাথ যেন একটু জোর দিয়েই বলল। কিশোরী কিন্তু অন্য দিনের মতো সঙ্গে সঙ্গে উত্তেজিত হয়ে তার কথার প্রতিবাদ করল না। তার বদলে শান্ত একটা দৃষ্টি দিয়ে তারানাথের দিকে তাকিয়ে বলল, বেশ, আপনি তো বললেন সেই পিশাচকে আপনি দেখেছেন, তাহলে সেই গল্পটাই বলুন শুনি। তারপরে না হয় বিশ্বাস করব পিশাচ সত্যিই এখনো আছে নাকি নেই। যদি তোমরা ভাবো এই শহরে আলো ঝলমলে ল্যাম্পপোস্টের নিচে পিশাচ এসে তোমাদের দেখা দিয়ে যাবে, তাহলে তুমি ভুল করছো। তাদের আস্তানা এবং তাদের বৈশিষ্ট্য সব কিছুই হয় ভিন্ন, আর গ্রামের দিকেই ওদের বেশি দেখতে পাওয়া যায় কিনা।
তবে সেটার একটা বিশেষ কারণ আছে। তবে কলকাতা শহরে এমন অনেক জায়গা এখনো আছে যেখানে অনেক কিছুই আছে। তবে সেসব কথা থাক, তোমাদের তবে সেই বেলডাঙ্গার গল্পই বলি। আমরা চুপ করে বসলাম। কিশোরী কিন্তু বেশ উত্তেজিত হয়েছিল। তারানাথ তেলে ভাজাটা একটা বড় রেকাবি করে নিয়ে এলো। তেলে ভাজাটা কোনো রকমে খেতে খেতে তারানাথ কথা বলতে শুরু করলো। যে বেলডাঙ্গার গল্প বলছি তা কিন্তু এখন আর আগের মতো নেই। মাস চারেক আগে আমার কাছে বেলডাঙ্গা থেকে একজন এসেছিল। আসলে সে এসেছিল কলকাতায়, তারপর কিভাবে যেন আমার কাছে চলে এসছে। তো সে অনেক কথা, সেই পুরনো দিনের কথাবার্তা বলতে বলতে বেলডাঙ্গার ব্যাপারে অনেক কথা শুনতে পেয়েছিলাম। এখন সেখানে ল্যাম্পপোস্ট বসেছে, জলের কল হয়েছে, একটা স্কুল পর্যন্ত হয়েছে। সেই বেলডাঙ্গা এখন আর আগের মতো নেই। তবে আমি যে সময়ের কথা বলছি তখন কিন্তু ছিল বেলডাঙ্গা একদম অজপাড়া গাঁ। ওখানে তখন চাপা কল পর্যন্ত ঢোকেনি। গ্রামের বাইরের দিকে এক মস্ত দিঘি, সেই দিঘির জল বেশ পরিষ্কার। সেই দিঘিটাই গ্রামের লোকেরা সমস্ত কিছু কাজে লাগায়। একবার ভেবে দেখো, যে দিঘির জলে স্নান, সেই দিঘির জল খাওয়া, আবার সেই দিঘির জলে বাসনপত্র ধোয়া মাজা। সে যাই হোক, আমি গিয়েছিলাম বেলডাঙ্গার পাশের গ্রাম নয়নপুরে। তো সেই গ্রামে গিয়ে একজনের বাড়িতে একদিন ছিলাম। একদিন সন্ধেবেলা তার বাড়িতে বসে রয়েছি, এ কথা ও কথা বলতে বলতে সেই গৃহস্থ বিষ্ণু আমায় বলল, বুঝলেন ঠাকুর মশাই, আমাদের গ্রামে তো তাও কোনো বিপদ নেই। পাশের গ্রাম বেলডাঙ্গা, সেখানে বড় বিপদ। ঝড় বৃষ্টির রাতে যদি কেউ ভুল করেও বাড়ি থেকে বাইরে বেরিয়েছে তাহলে তার আর রক্ষে নেই। ঝড় বৃষ্টির রাতে বাইরে বের হলে আর রক্ষা নেই মানে কি বলতে চাইছো বলো তো? এই তো সপ্তাহখানেক আগের কথা। বেলডাঙ্গা গ্রামের ওই কুমোরের ছেলে পাশের গ্রামে গিয়েছিল হাটের কাছে। সেখান থেকে ফিরতে দেরি হয়, পথের মাঝে বৃষ্টি নামলো। গ্রামে ঢোকার মুখে সে অপেক্ষা করছিল বৃষ্টি কমার জন্য। এদিকে গ্রামে যে বিপদ হয়ে চলেছে সে সমস্ত কথা সে আবার বিশ্বাস করে না। আসলে জোয়ান ছেলে, গায়ের রক্ত গরম, বুঝতে পারছেন না ঠাকুর মশাই? এত পর্যন্ত আসলে গ্রামের লোকেরাই অনুমান করেছিল। তারপর যে কি হয়েছে তা কেউ জানে না। পরের দিন সকালে সেই ছেলেটিকে গ্রামে ধানের জমির মধ্যে পড়ে থাকতে দেখা যায়। তবে বড় অদ্ভুতভাবে আগের 4টে মৃতদেহের মতো এর শরীরেও তেমন কোনো আঘাতের চিহ্ন নেই। শুধু কে যেন সারা শরীর থেকে রক্ত বার করে নিয়েছে। ঘাড়ের কাছে একটা বড় গভীর ক্ষত, সেখান থেকে রক্ত বেরিয়ে এসে ঘাড় আর গলার কাছটা ভিজিয়ে দিয়ে গেছে। বিষ্ণুর কথাটা শুনে চমকে উঠলাম। সে যে মিথ্যে কথা বলছে না তার প্রমাণ দিল বিষ্ণুর স্ত্রী। সেও জানালো আসলে এ কথা সত্যি। এই নিয়ে প্রায় 5 জন মারা গেছে পাশের গ্রামে। প্রথমে মারা গিয়েছিলেন এক 5 বয়স্ক মানুষ, তার নাম নন্দলাল। তার মেয়ে পদ্মকে নিয়ে সে বাড়িতে থাকতো। নন্দলালের কপাল খুব একটা ভালো ছিল না। তার বউ অনেক আগেই মারা গিয়েছিল। মেয়েটাকে সে কোনো মতে মানুষ করছিল, কিন্তু এই ঘটনার পরে মেয়েটা একবারে অনাথ হয়ে যায়। এখন মেয়েটা কোথায় আছে সে কথা কেউ জানে না গো। বিষ্ণুর কথা শুনে আন্দাজ করতে পারলাম আসল কারণ যাই হোক না কেন, বেলডাঙ্গা গ্রামে যা হয়ে চলেছে তা স্বাভাবিক নয়। তাই পরদিন সকালে বেলডাঙ্গা গ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম। বিষ্ণু আমায় বারবার বলল, ঠাকুর মশাই, আপনি যেতে চাইছেন যান, সেখানে এমনি কোনো সমস্যা নেই। কিন্তু যে রাতে ঝড় বৃষ্টি হবে সে রাতে ভুল করেও ঘর থেকে বাইরে বের হবেন না। যে মানুষ গ্রামের পথ ধরে বাড়ি ফিরছিল সে মানুষ কিভাবে অত দূরে ওই গ্রামের জমির আলের কাছে চলে গেল? যে এই কাজ করেছে সে যে মানুষ নয় তা তো বোঝাই যাচ্ছে।
কিন্তু তার বোধহয় অনেক ক্ষমতাও আছে। বিষ্ণু আমার জন্য চিন্তিত হয়ে পড়ছিল। আমার তো বেশ ভালো লাগে, কিন্তু আমাকে পাশের গ্রামে গিয়ে দেখতেই হবে যে কি হয়ে চলেছে। তাই তার কথা অগ্রাহ্য করে চলে এলাম বেলডাঙ্গা গ্রামে। গ্রামের পথটা একটা বাঁক নিয়ে গিয়ে ঢুকেছে বেলডাঙ্গা গ্রামের দিকে। তার আগেই পথের পাশে একটা বড় গাছ। সে গাছের তলা দিয়ে যেই গ্রামে ঢুকেছি, হঠাৎ করে কি যেন মনে হলো। গাছের দিকে তাকাতে দেখতে পেলাম গাছের তলাটা ফাঁকা, কোথাও কিছু নেই। গাছের ঘন ডালপাতার মধ্যে যে কেউ লুকিয়ে থাকবে তেমন কোনো সম্ভাবনাও নেই। কিন্তু তবু একটা ব্যাপার বুঝতে পারলাম। কিন্তু আপনি ওখানে গিয়েছিলেন দিনের বেলায়, দিনের বেলায় আপনি গাছের উপরে কাউকে দেখতে পেয়েছিলেন? না, আমি কাউকে দেখতে পাইনি, কিন্তু গাছের তলায় গিয়ে পড়ার সঙ্গে সঙ্গে একটা অদ্ভুত অনুভূতি হলো। যেন মনে হলো এই স্থানে আমি একা নেই, সত্যি কেউ এখানে রয়েছে। আর যে এখানে রয়েছে সে এখন একভাবে আমায় দেখে চলেছে। কিন্তু চারপাশে কোথাও কেউ নেই, শুধু গাছের তলায় কেন, গ্রামের পথটা ধরে যত দূর আমার দৃষ্টি চলে সেখানে কেউ নেই, জঙ্গলের দিকেও নেই, এমনকি যে পথে আমি এসেছি সেখানেও কেউ নেই। গ্রামের দিকে ঢোকার পথে দুপাশে ধানের জমি রয়েছে। সেই ধানের জমিতে বহু দূরে গ্রামের চাষিরা কাজ করছে সেটা দেখা যায়। বেশ খানিকক্ষণ ওখানে চুপ করে দাঁড়িয়ে রইলাম, বোঝার চেষ্টা করলাম, কিন্তু ঠিকভাবে কিছু বুঝতে পারলাম না। তবে এটা বুঝতে পারছিলাম যে এখানে কিছু একটা তো রয়েছে। বেলডাঙ্গা গ্রামে ঢুকে আমার পরিচয় হলো সেই গ্রামের মোড়ল সদানন্দ মুখুজ্জের সাথে। সে কি একটা কাজে দুজনের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আসছিল। আমাকে দেখতে পেয়ে থমকে দাঁড়িয়ে নমস্কার করে। তার প্রতি নমস্কারের পালা শেষ করে টুকরো টাকরা কথায় আমি তাকে আমার এখানে আসার কারণ বলি। সে তাতে বেশ খুশি হয়। সে আমায় নিয়ে তখনই উল্টো পথে বাড়ির দিকে চলতে শুরু করে। পথে যেতে যেতে বলে, আপনাকে কি আর বলবো ঠাকুর মশাই, ওঝা নিয়ে গোটা গ্রামের পুজো করিয়েছি, কিন্তু কিছুতেই কিছু হয় না। আবার যে কে সেই হচ্ছে, কিচ্ছু বুঝতে পারছি না। এখন তো ওঝাকে ডাকতে গেলে সেও আর আসতে চায় না। আচ্ছা, হঠাৎ করে কি এমনটা শুরু হলো, নাকি কোনো একটা কারণে? অর্থাৎ গ্রামে প্রথম যার মৃত্যু হয় শুনেছি তার নাম নন্দলাল। আচ্ছা, এই নন্দলাল মারা যাওয়ার আগে কি গ্রামে কোনো এরকম ঘটনা ঘটেছিল? মোড়ল মশাই মনে করার চেষ্টা করতে লাগলো। আজ থেকে একজন বলে উঠল, আরে মোড়ল মশাই, ওই কথাটা বলেন না। হ্যাঁ ঠাকুর মশাই, আমাদের এই গ্রামে একটি মেয়ে থাকতো। ওই গ্রামের ওই দিকটাতে, একদম শেষের দিকে। তার এক বৃদ্ধা মা ছিল, সে ছাড়া আর কেউই তার ছিল না। প্রায় বছরখানেক আগে তার মা মারা যাওয়ার পরেও মেয়েটিকে বেশ কয়েকদিন গ্রামের লোকেরা দেখেছিল। তারপর হঠাৎ করে একদিন তার বাড়ি শূন্য দেখা যায়। মেয়েটির যে কি হলো, সে কোথায় গেল, সে কথা কেউই জানে না। সামান্য খোঁজ খবর চালানো হয়েছিল, কিন্তু কি আর করা যাবে বলুন, খোঁজ খবর চালিয়েও কোনো লাভ হয়নি। গ্রামের লোকেদের মনে হয়েছিল সে কোথাও চলে গিয়েছে। আসলে তার মায়ের মৃত্যুর পরে তার মস্তিষ্কে সামান্য বিকৃতি ঘটেছিল। কথাটা শুনে কেমন যেন অবাক হলাম। মেয়েটার মস্তিষ্কে বিকৃতি হয়েছিল, তারপর থেকে তাকে এখানে আর দেখা যায় না। কিন্তু তারপর থেকেই কি এই স্থানে এমন ব্যাপার শুরু হয়েছে? বুঝতে পারলাম এখানে আমায় দিন কয়েক থাকতেই হবে, বিশেষ করে এমন কোনো অন্ধকার রাত যে রাতে ঝড় বৃষ্টি হবে
সেই রাতে আমায় বেলডাঙার পথে নামতে হবে। তা মোড়ল সদানন্দ মুখার্জির বাড়িতেই রয়ে গেলাম। তার সাথে এবং গ্রামের আরো একজনের সঙ্গে গ্রামে ঘুরে ঘুরে সেই 5টি বাড়িতে গেলাম, যে বাড়িতে কেউ না কেউ মারা গেছে। সকলেই বলল রাতের বেলা কোনো কারণে তাদের বাড়ির লোককে বাড়িতে ফিরতে হচ্ছিল, কিন্তু সে আর ফেরেনি। বুঝতে পারলাম না কে এই সমস্ত করে চলেছে। ঠাকুরমশাই, আপনি তো বলেছিলেন পিশাচের কথা বলবেন, কিন্তু কিন্তু এই গ্রামের বিপদের কথা শুরু করলেন কেন? আরে এত অধৈর্য হয়ে পড়ছো কেন? আসল গল্প তো এইবার শুরু হবে। আগে যা বললাম সেগুলো না বললে আসল কারণটা বুঝতেই তো পারবে না, কিংবা পিশাচের ব্যাপারটা তোমরা অনুধাবন করতে পারতে না। তাই এই সমস্তটুকু বলার প্রয়োজন ছিল। এবার শোনো, বেশ কয়েকদিন বেলডাঙা গ্রামে কাটালাম। এর মধ্যে আকাশ পরিষ্কার রইল, আকাশে মেঘও জমলো না আর বৃষ্টিও হলো না। আর তাই রাতের বেলা গ্রামের পথে বেরোনো হলো না। গ্রামের মোড়লের সঙ্গে কিন্তু আমার এই কদিনে বেশ ঘনিষ্ঠতা হলো। বিকেলের দিকে তার সঙ্গে গ্রামে দিঘির পাড়ে হাঁটতে হাঁটতে গিয়েছি। সে একটু ইতস্তত করে বলল, ঠাকুরমশাই, একখানা কথা বলি। আমার কিন্তু মনে হচ্ছে যে এই সমস্ত কাজ আসলে পিশাচের। যেভাবে গোটা শরীরে রক্ত পাওয়া যায় না, রক্ত যেন কেউ বার করে নিয়েছে, সেই কাজ পিশাচ ছাড়া অন্য কারুর হতে পারে না। দেখো, আমি এমনটাই ধারণা করেছিলাম। সদানন্দ, তোমার কি পুরোপুরিভাবে বিশ্বাস আছে যে এ কাজ পিশাচেরই? আছে, কারণ মৃতদেহের ঘাড়ের কাছে আর বুকের কাছে খানিকটা কালচে হয়ে যাওয়া রক্ত থাকে, কিন্তু শরীরের বাকি রক্ত যদি বাইরেই বেরিয়ে আসে তাহলে গোটা স্থান তো ভেসে যাবে ঠাকুরমশাই। কিন্তু তেমনটা তো হয় না। তাহলে অত রক্ত যায় কোথায়? মোড়লের কথা শুনে বুঝতে পারলাম সত্যি সেই ব্যাপারটা নিয়ে বেশ ভেবেছে। সত্যি তো, এত রক্ত যায় কোথায়? তাহলে কি এই বেলডাঙা গ্রামে শেষ পর্যন্ত পিশাচের আবির্ভাব হলো? হঠাৎ মনে পড়ে গেল সেই মেয়েটির কথা। এই সমস্ত ঘটনা শুরু হওয়ার আগে গ্রাম থেকে মেয়েটি নিরুদ্দেশ হয়েছিল। পরদিন সকালে মোড়লকে নিয়ে সেই মেয়েটির বাড়িতে গেলাম। এদিক ওদিক তল্লাশি করা হলো। বাড়ির উঠোনে এখানে ওখানে ঝোপ জঙ্গল জন্মেছে, দরজা ভাঙা, দাওয়ার কাছে আগাছা। গোটা বাড়িতে মানুষ না থাকলে যেমন হয় তেমনি একটা অবস্থা। কিন্তু তবুও বাড়ির চৌহদ্দির মধ্যে পা রাখার আগে আমি যেন বাধা পেলাম। যেন মনে হলো কিছু একটা আমায় প্রবল ভাবে বাধা দিতে চাইছে, আমায় এই বাড়ির ভেতরে প্রবেশ করা থেকে আটকাতে চাইছে। কি হলো ঠাকুরমশাই? আপনি ভেতরে আসছেন না কেন? তাকে কিচ্ছু বললাম না। বাড়ির চৌহদ্দির বাইরে থেকেই বাড়িটাকে প্রদক্ষিণ করলাম ভালো করে। দরজা জানলা ভাঙা, উঠোনে আলো পড়লেও ভেতরটা কিন্তু এই দিনের আলোতেও কেমন যেন অন্ধকারাচ্ছন্ন হয়ে রয়েছে। ঘরের ভেতর বাইরে থেকে ভালোভাবে দেখা যায় না। ধ্বংসস্তূপের মধ্যেও যেন একটা জমাট অন্ধকার বিরাজ করছে। মনে মনে একটু কৌতূহল অনুভব করলেও ভেতরে ঢোকার চেষ্টা করলাম না। মোড়লকে নিয়ে চলে এলাম। কিন্তু আপনারা বাড়ির ভিতরে ঢুকলেন না কেন? যদি সেখানে কোনো অপশক্তি থেকেই থাকে তাহলে তো সেই শক্তিকে বন্ধ করার কিংবা সেখান থেকে তাড়িয়ে দেওয়ার ক্ষমতা আপনার ছিল। তাহলে তোমরা এখানেই ভুল করো। কোনো অপশক্তি আসলে কি কারণে উপদ্রব করছে কিংবা সে কি কারণে ফিরে এসেছে তা না জানা পর্যন্ত তাকে আঘাত করা কখনো উচিত নয়। তাতে ফল বিরূপ হতে পারে। হতেই পারে আমার চেয়ে তার ক্ষমতা অনেক বেশি, কিংবা আমি সেই স্থানে যতদিন থাকবো ততদিন হয়তো সে সেখানে এলো না। আমি চলে যাওয়ার পর সে আবার ফিরে এলো। এভাবে সে মানুষদের ক্ষতি করে চলেছিল, তাতে সে কোনো একটা কারণে যে আক্রমণ করছে তা বেশ ভালোই বোঝা যাচ্ছিল। এতদিন তো গ্রামে কিছু হয়নি, হঠাৎ করেই শুরু হলো।
তাও আবার ঝড় বৃষ্টির অন্ধকার রাত্রে। বাড়ি ফিরে এলাম। সেদিন রাতে মোড়লের সঙ্গে যুক্তি করলাম। দেখুন ঠাকুরমশাই, একটা আন্দাজ যে আমি করতে পারিনি তা কিন্তু নয়। ওই মেয়েটি নিরুদ্দেশ হওয়ার পর থেকেই এই সমস্ত কিছু শুরু হয়েছে। কিন্তু হাতে সঠিক প্রমাণ না থাকলে গ্রামের লোককে তো আমি আর কিছু বলতে পারবো না। আমি তো আর ওঝা কিংবা আপনার মতো সাধক নই যে আমার কথায় ওরা পুরোপুরিভাবে বিশ্বাস করবে। ওদের কোনো শক্ত প্রমাণ না দিলে তো আমি। মোড়লের দিকে তাকিয়ে দেখলাম হ্যারিকেনের আলোয় তার চোখটা কেমন যেন হয়ে এসেছে। মাথায় তার হাজার চিন্তা। মাথার চুলও সামান্য পেকে এসেছে। একটা গোটা গ্রামের দায়িত্ব তার মাথায়। স্পষ্ট বুঝতে পারছিলাম হঠকারিতায় সে কোনো সিদ্ধান্ত নিতে পারে না। অনেক কিছু বোঝা সত্ত্বেও সে চুপ করে বসেছিল এতদিন। না, তা প্রয়োজন নেই। গ্রামের লোকেদের এই সমস্ত কথা বললে তারা উল্টে আরো ভয় পাবে, বুঝলে? তাদের এসব বলবার দরকার নেই। তার চেয়ে বরং একটা কাজ করা যাক। আমরাই খুঁজে বার করার চেষ্টা করি আসলে কে এই সমস্ত করছে। কোনো অপশক্তি যে এই কাজ করছে তা বুঝতে তো আর বাকি নেই, কিন্তু কেন করছে সেটা কিন্তু আমাদের খুঁজে বার করতেই হবে। আর ওই নিরুদ্দেশ মেয়েটির সঙ্গে নিশ্চয়ই এর কোনো সম্পর্ক নিশ্চয়ই রয়েছে। মোড়ল মশাই আর আমি গ্রামে গ্রামে ঘুরে গোটা ব্যাপারটা বোঝার চেষ্টা করতে লাগলাম। এদিকে আকাশে জমা হতে লাগলো কালো মেঘ। দেখতে দেখতে বেলডাঙায় আমার 3-7 কেটে গেল। আর অদ্ভুতভাবে এই 7 দিনের মধ্যে কিন্তু একটুও বৃষ্টি হয়নি। আকাশে কালো মেঘ জমেছে। বিকেলের পর আশেপাশের আবহাওয়াও ঠান্ডা হয়ে আসছে। ঝড়ের আগে যেমন অবস্থা হয় ঠিক তেমন, কিন্তু বৃষ্টি আর আসে না। গ্রামের লোকেরা কেমন যেন অবাক হয়ে রইল এই দৃশ্য দেখে। কিন্তু বৃষ্টি আসছে না। এই রাতের বেলা সবাই যে বাইরে বের হতে পারছে এটা একদিকে সান্ত্বনা। এই সমস্ত কিছুর মধ্যে আমি একটা ব্যাপার লক্ষ্য করলাম। একদিন সন্ধ্যার পর হাঁটতে হাঁটতে বাড়ি থেকে বেরিয়ে কি মনে হতে সেই বাড়িটার কাছে হেসে দাঁড়ালাম যেখানে ওই মেয়েটি থাকতো। যে বাড়িটা এখন পরিত্যক্ত, আগেই তো বলেছি। বাড়ির উল্টো দিকে একটা ফাঁকা জমি রয়েছে, সেখানে একটা নারকেল গাছ রয়েছে। চুপ করে বসে রইলাম অনেকক্ষণ। কতক্ষণ বসেছিলাম মনে নেই। মনে হচ্ছিল একসময় উঠে যাই। মোড়ল মশাই রাত হলে আমায় না আবার খুঁজতে বেরিয়ে পড়ে। মোড়ল মশাই বড্ড চিন্তায় পড়েছিলেন গ্রামবাসীদের নিয়ে, আর আমি এই ব্যাপারটা দেখে চলেছি, তাই আমাকে নিয়েও সে চিন্তা করত। বসে থাকতে থাকতে কেমন যেন দুটো চোখ লেগে এসেছিল। হঠাৎ করে চোখ খুলতে মনে হলো বুকের ভেতর থেকে একটা বরফের স্রোত বাইরে বেরিয়ে এলো। ঠিক আমার মুখের সামনে একটা বিভৎস মুখ যেন এতক্ষণ চুপ করে দাঁড়িয়েছিল। আমি চোখটা খোলার সঙ্গে সঙ্গে সে ছিটকে গিয়ে ঢুকলো ওই বাড়িটার ভিতর। একটা ঠান্ডা হাওয়া চারপাশে অনুভব করতে লাগলাম আমি। তারপরেই যেন সেই হাওয়াটা আস্তে আস্তে মিলিয়ে যেতে লাগলো। স্পষ্ট বুঝতে পারলাম এটা প্রকৃতির স্বাভাবিক হাওয়া তো নয়। আমার সামনে এতক্ষণ ধরে দাঁড়িয়েছিল ওই বাড়িতে থাকা কোনো এক অপশক্তি। তবে আমার কোনো ক্ষতি করার ক্ষমতা তার মধ্যে ছিল না, তাই সে আমায় দেখছিল। যদি ক্ষমতা থাকতো তাহলে এতক্ষণে যে কি হতো। আমার উপরে মধুসুন্দরী দেবীর আশীর্বাদ রয়েছে। মাতুপাগলিও আমাকে ক্ষমতা দিয়েছেন বেশ কিছু, কিন্তু তবুও মুহূর্তের মধ্যে আমি কেমন যেন ভয় পেয়ে গিয়েছিলাম। তাড়াতাড়ি উঠে দাঁড়ালাম। তারপর গ্রামের পথ ধরে সেই বাড়িটার একদম সামনে এসে দাঁড়ালাম। আমি চাইলেই কোনো একটা ক্রিয়া প্রয়োগ করে এই বাড়ির চারপাশে গজিয়ে ওঠা একটা অপশক্তির অশুভ বন্ধনকে মুক্ত করতে পারতাম, কিন্তু আমি সেটা করলাম না। সেই ঘরের ভেতরের দিকে এক দৃষ্টে তাকিয়ে রইলাম। চারপাশটা অন্ধকার, আর সেই অন্ধকারের মধ্যে বাড়ির অন্ধকার উঠোন পেরিয়ে ভাঙা দেওয়াল পেরিয়ে ঘরের এক
পাশে ভেঙে পড়া দরজার আগল পেরিয়ে ঘরের ভেতর ধ্বংসস্তূপের ঠিক মাঝখানে যেন বসে থাকতে দেখলাম কাউকে। আর এটাও বুঝতে পারলাম সেখানে বসে সে সোজা আমার দুটো চোখের দিকেই তাকিয়ে রয়েছে। তার মনিহীন চোখ, তার মুখে একটা বিভৎস ভয়ঙ্কর ভাব। কিন্তু তার সাথে আরো একটা ব্যাপার অদ্ভুত ভাবে মনে হলো ওই ভয়ঙ্কর মুখের মনিহীন দুটো সাদা চোখের কলবে যেন জলের ধারা নেমে আসছে। মুহূর্তের জন্যই যেন ব্যাপারটা দেখতে পেয়েছিলাম। তারপর মনে হলো অন্ধকার থেকে কি যেন সরে গেল। আর একটু পরেই দেখতে পেলাম একটা কালো রঙের কি যেন পাখি বাড়ির মাথায় দুবার চক্কর খেয়ে উঠতে উঠতে চলে গেল গ্রামের বাইরে ওই জঙ্গলটাকে লক্ষ্য করে। থমকে দাঁড়িয়ে পড়লাম। বেশ কিছুক্ষণ কিছুই বুঝতে পারছিলাম না। বারবার প্রথম থেকে ভেবে এসেছিলাম এই মেয়েটি কোনো কারণে গ্রামের লোকেদের উপর প্রতিশোধ নিতে চাইছে না তো। কিন্তু তার দু চোখে জলের ধারা আমি যেন স্পষ্ট দেখতে পেয়েছি। আমি জানি কোনো এক অদ্ভুত ক্ষমতা বলে এত দূর থেকেও দৃশ্যটা আমি সঠিকভাবে দেখতে পেয়েছি। আর দৃশ্যের প্রতি আমার কোনো অবিশ্বাস নেই। তার এই বিভৎস মুখ আর ভয়ঙ্কর মুখের অবয়ব যে কোনো মানুষকেই ভয় পাইয়ে দেবে। আমি হাঁটতে হাঁটতে মোড়লের বাড়িতে ফিরে এলাম। সে রাতে মোড়ল আমার মুখ দেখে আমায় কয়েকটা প্রশ্ন করেছিল, কিন্তু তার কোনো উত্তর আমি দিইনি। শুধু বলেছিলাম, মনে হয় এই গ্রামের বিপদের একটা মুক্তির পথ আমি পেয়ে গেছি। মোড়ল মশাই রাতে আর আমায় কিছু জিজ্ঞাসা করেননি। প্রতিদিনের মতো খাওয়া দাওয়া সেরে বাড়ির দাওয়ায় আমি ঘুমোতে চলে গিয়েছিলাম। পরদিন সকালে ঘুম থেকে উঠে একা প্রথমে গেলাম সেই বাড়িটার কাছে। বেশ কিছুক্ষণ গ্রামের মাটির রাস্তার উপর চুপ করে দাঁড়িয়ে থাকার পর কি যেন মনে হতে বাড়িতে প্রবেশ করার জন্য উঠোনের একদম কাছে গিয়ে দাঁড়ালাম। মনের মধ্যে একসঙ্গে অনেক কিছু আসছিল। তারপর বাড়ির উঠোনের মধ্যে পা রাখতেই কিন্তু আগের মতো সেই বাধাটার অনুভব করলাম না। ভেতরে ঢুকে গেলাম। এদিক ওদিক ঘুরে বেড়ালাম। ভাঙা দাওয়ার উপরে উঠে গেলাম। ভেতরে তাকিয়ে দেখলাম ঘরের চালটা একপাশে ধ্বংসস্তূপের মতো ধুপ করে যেন ভেঙে পড়েছে। ঘরের মধ্যে আর কিচ্ছু কোথাও নেই। অথচ মনে মনে আমি যেন কি একটা দেখার জন্য প্রস্তুত হয়ে এখানে এসেছিলাম। সেদিন আকাশটা সকাল থেকেই কালো করে এসেছিল। সূর্যের নামমাত্র নেই। দেখেই বোঝা যাচ্ছিল যে আজ বৃষ্টি হবেই হবে। আমিও বৃষ্টির জন্য অপেক্ষা করতে লাগলাম। সন্ধ্যের পরে বৃষ্টি হতেই মোড়লকে বললাম, সদানন্দ, তুমি যদি চাও তাহলে আমার সঙ্গে আসতে পারো। আর যদি তোমার মনে হয় যে বিপদ হবে তাহলে তুমি বাড়িতেই থাকো। আমি আজ রাতে পথে বেরোতে চাই। আপনি এসব কি বলছেন ঠাকুর মশাই? আপনি তো জানেন ঝড় বৃষ্টির এই রাতে এই গ্রামের পথ ভালো নয়। এই গ্রামের পথে ঝড় বৃষ্টির রাতে বিপদ হয়। তার উপরেও আপনি আজ বেরোতে চাইছেন? হ্যাঁ সদানন্দ, চাইছি। কারণ আমার মনে হচ্ছে আজ রাত্রে বাইরে না বেরোলে আমি তার দেখা পাবো না। তার দেখা পাওয়া আমার জন্য প্রয়োজনীয়। তাকে দেখতে না পেলে এই বিপদ থেকে গোটা গ্রামকে আমি কিছুতেই উদ্ধার করতে পারবো না। না 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 না, কিন্তু আমি আপনাকে কিছুতেই একা যেতে দিতে পারবো না। হয় আপনি যাবেন না, আর না হলে আমিও আপনার সঙ্গে যাব। আপনি একটু দাঁড়ান, আমি 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 আসছি। একটু পরেই সদানন্দ আমার সঙ্গে বেরিয়ে এলো। সে একটা ছাতা এনেছিল। ঝড় বৃষ্টির মধ্যে সেই ছাতায় বৃষ্টির জল বাঁধ মানবে না জানি, তবুও তার কথায় আপত্তি করতে পারলাম না। দুজনে মিলে সেই ছাতা মাথায় বেরিয়ে এলাম। চারপাশটা অন্ধকার কালো হয়ে এসেছে। তুমুল জোরে হাওয়া দিচ্ছে। বৃষ্টির জল মাঝে মাঝে আমাদের গায়ে এসে লাগছে। আমরা হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছি সেই গাছটার দিকে। বেশ অনেকক্ষণ কেউ কোনো কথা বললাম না। তারপর এক সময় সদানন্দ বলল, ঠাকুর মশাই, মনে হচ্ছে কেউ আমাদের পিছু পিছু আসছে।
আমি তা অনেকক্ষণ আগেই বুঝতে পেরেছি, কিন্তু তুমি পিছনের দিকে তাকিয়ে দেখো না, ভয় পাবে। সদানন্দ ভয় পেয়েছিল, আর ভয় পাবেই না কেন? সে তো আর মধুসুন্দরী দেবীর আশীর্বাদ প্রাপ্ত নয়, কিংবা তার মধ্যে তন্ত্র মন্ত্রের সামান্য ক্ষমতাটুকুই নেই। যা আছে আমার। তাই চরম বিপদের মাঝে দাঁড়িয়েও আমি মনে করতে পারি যে এই বিপদ থেকে আমি রক্ষা পাব। কিন্তু সদানন্দ তো তা মনে করতে পারে না। যে ভীষণ ভয় পেয়েছিল, এক সময় কাঁপা কাঁপা গলায় বলল, ঠাকুর মশাই, সে একদম পিছনে এসে পড়েছে। ঠাকুর মশাই, কিছু একটা করুন। কিচ্ছু করতে হবে না, তুমি চুপ করে আমার সঙ্গে চলো। খবরদার পিছনের দিকে একবারও তাকিয়ে দেখবে না, তাকিয়ে দেখলে কিন্তু বিপদ হবে। সদানন্দ আমার কথা মানতে পারেন। আরো খানিকটা চলার পর ঠিক যখন আকাশে বিদ্যুৎ চমকালো, সদানন্দ একবার পিছনের দিকে ঘুরে তাকিয়েছিল। তারপরেই একটা তীব্র চিৎকার করে ছাতাটা হড়মড় করে কোথায় যেন ফেলে দিয়ে সামনের দিকে দৌড়তে শুরু করলো। আর ঠিক তখনই পিছনের দিক থেকে মেয়েলি গলায় একটা হাসি শব্দ শুনতে পেলাম আমি। আর সঙ্গে সঙ্গে পিছনে তাকালাম, আর দেখতে পেলাম আমাদের থেকে মাত্র কয়েক হাত দূরে পিছনে একটা ছায়া মূর্তি আস্তে আস্তে আমাদের দিকে হেঁটে আসছে। সদানন্দ, সদানন্দ, যেও না, দাঁড়াও, দাঁড়াও সদানন্দ। কিন্তু সদানন্দ আমার কথা শুনলো না। সে ছুটতে ছুটতে কোন দিকে যে যাচ্ছিল তা আমি বুঝতে পারলাম না। ঝড় বৃষ্টির মধ্যে ভালোভাবে দৌড়ানো যায় না। তাছাড়া আমি তো আর দেখতে পাচ্ছিলাম না যে সদানন্দ কোন দিকে গিয়েছে। প্রবল একটা ভয় হচ্ছিল, যদি সদানন্দের কোনো বিপদ হয়ে যায়। পিছনের দিকে তাকিয়ে আবার দেখি সেই ছায়া মূর্তিটা আর নেই। সঙ্গে সঙ্গে বুকের ভেতরটা কেমন যেন ধড়াস করে উঠল। সদানন্দ মহা বিপদে পড়েছে। ঠিক তারপরেই সামনের দিক থেকে সদানন্দের একটা আর্ত চিৎকার ভেসে এলো, ঠাকুর মশাই, ঠাকুর মশাই, আমায় বাঁচান, বাঁচান ঠাকুর মশাই। যত দ্রুত সম্ভব আমি সামনের দিকে এগিয়ে গেলাম, আর মনে মনে মধুসুন্দরী দেবীর নাম স্মরণ করছিলাম। বেশ খানিকটা এগিয়ে যেতেই বুঝতে পারলাম একটা শব্দ ভেসে আসছে। তাড়াতাড়ি পথ ছেড়ে একপাশে জমির দিকে নেমে পড়লাম। তারপরে বিদ্যুতের চমকে যে দৃশ্যটা আমি দেখতে পেলাম তা আমি কখনোই ভুলতে পারবো না। জমির মধ্যে সদানন্দ হাত পা ছড়িয়ে পড়ে রয়েছে। তার মুখ থেকে অনবরত চিৎকার বেরিয়ে আসছে, কিন্তু তার বুকের উপর চেপে বসে থাকা মেয়ে মানুষটির গোটা শরীর বিভৎস ভয়ঙ্কর। একবার সে আমার মুখের দিকে মুখ তুলে তাকাতেই আমি চিনতে পারলাম এই মূর্তিকেই আমি সেদিন ওই বাড়ির দিকে দেখেছিলাম। চিৎকার করে বললাম, কে তুমি? তুমি কি চাও? আমি মাধবী, রক্ত চাই, রক্ত। তার কথা শুনে চমকে উঠলাম। একটা অদ্ভুত বিশ্রী হাসিতে চারপাশ ভরে উঠেছে। তীব্র পচা গন্ধে যেন শরীর গুলিয়ে উঠতে চাইল। তবু সামনের দিকে এগিয়ে গেলাম। সদানন্দ একটা হাত তুলে প্রাণপণে চিৎকার করছে, বাঁচান, বাঁচান ঠাকুর মশাই, আমাকে বাঁচান। ওকে ছেড়ে দাও, ও তো তোমার কোনো ক্ষতি করেনি, তাহলে ওকে মারছো কেন? এই গোটা গ্রামের মানুষ আমার ক্ষতি করেছে। ওদের জন্য আমি আমার মাকে হারিয়েছি, আর এই গ্রামের মানুষরা মিলে আমার সর্বনাশ করেছে। তারপর আমার শরীরটা ফেলে দিয়েছে ওই জঙ্গলের মধ্যে। শিয়াল কুকুর আমাকে ছিঁড়ে খেয়েছে, কিন্তু আমি এখন তার প্রতিশোধ নেব। এই গ্রামের সবাইকে আমি মারবো। বুঝতে পারলাম আমার ধারণাই ঠিক ছিল। কোনো একটা কারণে সে ফিরে এসেছে প্রতিশোধ নেওয়ার জন্য। কিন্তু চোখের সামনে তো একজনকে মরতে দেখতে পারি না। তাই তাড়াতাড়ি এগিয়ে গিয়ে একটা অদ্ভুত গুপ্ত মন্ত্র জপ করতে লাগলাম। আর তারপরে বৃষ্টির খানিকটা জল হাতে রেখে মন্ত্র জপ করে সেই জলটা ছুঁড়ে দিলাম সেই পিশাচের শরীরে। সঙ্গে সঙ্গে সে ছিটকে গেল সদানন্দের শরীর থেকে। খানিকটা পিছনে ছিটকে গিয়ে মাটির উপরে বসে অদ্ভুতভাবে গর্জন করতে লাগলো। সদানন্দ ছাড়া পেয়ে আমার দিকে ছুটে এসেছিল। তার একটা হাত ঘাড়ের কাছে চেপে রাখা,
কাঁপা কাঁপা আতঙ্ক মিশ্রিত গলায় সদানন্দ বলল, ঠাকুর মশাই ও মানুষ না, ও পিশাচ, ও পিশাচ। কোনো কথা নয়, চুপ করে এখানে দাঁড়াও। তুমি কি চাও? আমি মুক্তি চাই, আমার মুক্তি হয়নি। আর এই গ্রামের যারা যারা আমার ক্ষতি করেছিল তাদের সবাইকে আমি মেরেছি। আর তার সঙ্গে এখন গ্রামের প্রত্যেককে আমি এক এক করে মারবো, কাউকে ছাড়বো না, কাউকে ছাড়বো না। এই সদানন্দ তোমার ক্ষতি করেছিল? ও আমার সর্বনাশ করেনি, কিন্তু ওর জন্যই তো সব হয়েছে। আমার মায়ের অসুস্থতায় গ্রামের কেউ আমাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি, কেউ সাহায্য করেনি। আমার চোখের সামনে আমার মা ছটফট করতে করতে মরেছে। কিন্তু এইভাবে তো চলতে পারে না মা। তুমি যে কারণে মারা গেছো তার শাস্তি তুমি নিজের হাতে দিয়েছো, কিন্তু তারপরেও গ্রামের মানুষদের উপর তুমি এইভাবে আক্রমণ করতে পারো না। তাহলে ওরা যে অন্যায় করেছে তার শাস্তি হবে না? ওদের জন্যই তো আবার মা মরেছে। আমাদের কিছুই করবার ছিল না। এই গ্রামের কবিরাজ যা করবার তা করেছিল। 2 গ্রাম দূর থেকে কবিরা জানানো হয়েছিল, কিন্তু যদি চিকিৎসা না করা যায় তাহলে গ্রামের লোকেরা কি করবে? ওসব আমি জানি না। আমার মা মরেছে বিনা চিকিৎসায় ওই গ্রামের মানুষদের জন্য, তাই ওদের সবাইকে আমি মারবো। মাটি থেকে সে উঠে দাঁড়ালো, তারপর একটা হাত সামনের দিকে বাড়িয়ে অদ্ভুত ভাবে হাসতে হাসতে এগিয়ে এলো সদানন্দের দিকে। ভয় পেয়ে আমার পিছনে এসে দাঁড়ালো সদানন্দ। পিশাচ আমার গায়ের উপর এসে পড়বে, ঠিক সেই মুহূর্তে কিছু একটাতে বাধা পেয়ে সে ছিটকে গেল পিছনের দিকে। আমি বুঝতে পারলাম সে আমায় স্পর্শ করতে পারবে না। আমি কিছু একটা বুঝতে পেরেছিলাম, তাই বাড়ি থেকে বেরোবার আগেই দেহ বন্ধন করে দিয়েছিলাম। যে পিশাচ বলল, তোর কোনো ক্ষতি আমি করতে চাই না, কিন্তু এই গ্রামের মানুষদের তুই আড়াল করিস না, তুই ওদের ছেড়ে দে। যা হবার তা হয়ে গেছে। আমি চাই না এখানে আর কোনো মৃত্যু হোক। তোমার মুক্তির ব্যবস্থা আমি করবো মা। তুমি এই গ্রাম ছেড়ে চলে যাও, ওদের সবাইকে ছেড়ে দাও। এ শরীর আমার নয়, শুধু এই আত্মাটা আমার। এই শরীর অন্য এক মেয়ের। কয়েক গ্রাম দূর থেকে মেয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছিল। তার শরীর আমি দখল করেছি। আমার মুক্তির জন্য আমার শরীর ওই জঙ্গল থেকে খুঁজে বার করে তোদের সৎকার করতে হবে। তাহলে আমি এই গ্রাম ছেড়ে চলে যাব, কিন্তু প্রতিজ্ঞা করতে হবে এই গ্রামে যেন আর কেউ বিনা চিকিৎসায় না মারা যায়। সদানন্দকে কিছুই বলতে হলো না। সে সেই ঝড় বৃষ্টির মধ্যে মাটির উপর হুমড়ি খেয়ে দুটো হাত জোর করে প্রায় কাঁদতে কাঁদতে বলল, আমি করব। আমি এই গ্রামে কারোর যাতে বিনা চিকিৎসায় মৃত্যু না হয় তার আপ্রাণ চেষ্টা করব। আমার যতটা সম্ভব আমি তা করব। প্রয়োজন হলে বহু দূর থেকে আমি বদ্যি কবিরা জানিয়ে চেষ্টা করব, কিন্তু মাধবী, আমার কথা বিশ্বাস করো, আমাদের কোনো দোষ ছিল না। চারপাশে ঝড় যেন আস্তে আস্তে কমে আসছিল। এবার বাতাসটা জুড়ে একটি মেয়ে মানুষের গুনগুনিয়ে কান্নার শব্দ শোনা গেল। তারপর সেই কান্নার স্বর উত্তরোত্তর বাড়তে লাগলো। কেউ যেন আকাশ বাতাস কাঁপিয়ে চিৎকার করে কেঁদে চলেছে। যে কান্না শুনে পাথরের বুকেও যেন জল এসে জমা হবে। কি চেয়েছিলাম আমি, কি চেয়েছিলাম? আমার বাবা সেই কবেই মরেছে। আমি শুধু আমার মাকে নিয়ে গ্রামে থাকতে চেয়েছিলাম। কত স্বপ্ন ছিল আমাদের, কত কত ইচ্ছে ছিল, কিন্তু চিকিৎসার অভাবে আমার মাটা মরলো। আর সেদিন রাতের বেলা ঘুমিয়ে রয়েছি, এমন সময় দরজার বাইরে কে যেন এসে ডাকলো। ঘর থেকে বাইরে আসতেই একজন মুখটা চেপে ধরলো। তারপর যখন জ্ঞান ফিরে এলো তখন দেখি আমার শরীরটা পড়ে আছে জঙ্গলের মধ্যে। কত চিৎকার করলাম, আমার
আমায় ছেড়ে দিতে বললাম, কিন্তু কিন্তু কেউ আমার কথা শুনলো না। আমায় ওই জঙ্গলের মধ্যে গলা টিপে হত্যা করলো, আর তারপর ওই জঙ্গলে আমার মৃতদেহ পড়ে রইলো। শেয়ালের দল টানাটানি করে ছিঁড়ে ছিঁড়ে আমায় খেলো। ওই জঙ্গলে আমার ছিন্ন ভিন্ন শরীর পড়ে আছে। তোরা আমার মুক্তি দে, তোরা আমার মুক্তি দে। যদি কথা না রাখিস তাহলে আমি আবার আসবো, আবার আসবো। সঙ্গে সঙ্গে যেন আশেপাশে একটা ঝড় উঠল। আমি সদানন্দকে পিছনে রেখে চুপ করে দাঁড়িয়ে দেখতে লাগলাম। ধপ করে একটা শব্দের সাথে সাথে চারপাশটা যেন একটু শান্ত হয়ে এলো। শিবের গলার স্বর আর শোনা গেল না। ভয় পাওয়া সদানন্দকে নিয়ে সেদিন রাত্রে তার বাড়িতে ফিরে এসেছিলাম। তার বহু রক্ত দেখে চিৎকার করতে শুরু করে দিয়েছিল ভয়ে। সেই রাতেই বৃষ্টি কমলে অনেকে জড়ো হয়েছিল সদানন্দের বাড়িতে। তাদের সকলকে সকল ঘটনা খুলে বলতে গ্রামের কয়েকজন বলল তারা এমনটাই সন্দেহ করেছিল। যারা ওই প্রেতের হাতে মরেছিল একমাত্র নন্দলাল ছাড়া তারা খুব একটা ভালো ছিল না। কিন্তু পিশাচ শরীরে আত্মা দিয়ে ভর করতে পারে, তাহলে ওই শরীরে যদি মাধবীর প্রেত থাকে তাহলে শরীরটা কার ছিল? শরীর কার পাওয়া গিয়েছিল সে খবর পাওয়া গিয়েছিল দুদিন পরে। 3 গ্রাম দূরে নন্দনপুরে একটি মেয়ে মরেছিল। ওই ঘটনার প্রায় কয়েকদিন আগে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল সে, কিন্তু তার মৃতদেহটা অদ্ভুতভাবে উধাও হয়ে গিয়েছিল। সেই মৃতদেহ আমরা পেয়েছিলাম ওই গাছ থেকে খানিকটা দূরে মাটির মধ্যে। তখন সে মৃতদেহ পচে গলে একাকার অবস্থা। মুখে কাপড় চাপা দিয়ে সেই মৃতদেহে সৎকার করতে হয়েছিল। এমনকি জঙ্গল খুঁজে খুঁজে ছিন্ন ভিন্ন হয়ে থাকা একটা মৃতদেহ আমরা দেখতে পেয়েছিলাম। তার শরীরের মাংস শিয়ালে খেয়ে ফেলেছে, মুখের এক পাশটা আর নেই। শ্রাদ্ধ শান্তি করার পর আমার কথাতে গ্রামের সকলে আর মোড়ল মাধবীর বাড়িতে একটা শান্তি সস্তায়ন যজ্ঞ করেছিল। সেই যজ্ঞ আমি করেছিলাম। রাতের দিকে সেই যজ্ঞ হয়েছিল। যজ্ঞ শেষে পূর্ণাহুতি দিতে যাব, এমন সময় দেখতে পেলাম ঘরের ভিতরে সেই আগের মতো ধ্বংসস্তূপের ওপরে সে বসে আছে। কিন্তু তার মুখে এখন আর রাগ নেই, চোখের কোণে জল নেই। সে যেন অগাধ কৃতজ্ঞতা নিয়ে আমার দিকে তাকিয়ে রয়েছে। তারপর মনে হলো তার গোটা শরীরটা আস্তে আস্তে হাওয়ায় মিলিয়ে যাচ্ছে। এর পরে আর ওই গ্রামে কোনো বিপদ হয়নি? তোমাকে তো বললাম, মাস কয়েক আগে সেই গ্রাম থেকে একজন এসেছিল। ওই গ্রামে আর তেমন কোনো বিপদ হয়নি। অন্তত সেই গ্রামে মাধবী তো আর কোনোদিনই ফিরে আসেনি। তাই বলি, মানুষের মধ্যে 100 জনের মধ্যে 2 জন না হলেও মাঝে মাঝে মানুষ মৃত শরীরে ভর করে পিশাচ রূপে ফিরে আসে। তবে তাকে একটু লক্ষ্য করলেই চেনা যাবে। কিন্তু এই কলকাতা শহরে এমন কোনো পিশাচ আসতে পারে বলে তো মনে হয় না। আমার মনে হয় তোমায় যে ভদ্রলোক এই কথা বলেছে সে নিশ্চয়ই এমন কিছুই একটা দেখেছিল। কিশোরী প্রতিবাদ করল না, সমস্তটাই মেনে নিল। শুধু উঠে আসার সময় বলল, এখন থেকে আর মানুষকে সহজে বিশ্বাস করা যাবে না। বলা যায় না কোথায় কোন পিশাচ ঘাপটি মেরে বসে আছে, আর রাতের অন্ধকারে তো একদমই নয়। আমি আর তারানাথ দুজনেই হেসে উঠলাম। বৃষ্টি কমে এসেছিল। আমরা দাওয়া থেকে নেমে এসে বাড়ির পথ ধরলাম। বেশ খানিকটা হেঁটে এসেছি। কিশোরী একটু ইতস্তত করে বলল, একটা ব্যাপার আমি বুঝতে পারলাম না। ঠাকুরমশাই প্রথম যখন ওই বাড়িতে গিয়েছিলেন তখন সেখানে ঢুকতে পারেনি, কিন্তু সেই রাত্রের পরে যখন সকালে গিয়েছিলেন তখন সেই বাড়িতে ঢুকতে কোনো বাধা পেলেন না। ব্যাপারটা কি হলো? এই প্রশ্নের উত্তর আমার জানা ছিল না, তাই চুপ করেই রইলাম। শুনছিলেন লেখক সুকান্ত দাশের কলমে তারানাথ তান্ত্রিকের জমজমাট 2টি গল্প, পিশাচের ভয় ও রক্ত পিশাচ। সম্পাদনা, ডিরেকশন এবং ভিডিওর ভিজুয়াল এফেক্টসে প্রায়ণ গোস্বামী।
শব্দ পরিকল্পনা, মিশ্রণ এবং আবহ সৃষ্টিতে সাউন্ডস্কেপ, পোস্টার ডিজাইনে কৃষ্ণেন্দু মণ্ডল। কেমন লাগলো আজকের গল্পটি? ভালো লাগলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানান। এরকম গল্প যদি আরও শুনতে চান তাহলে প্লিজ আমাদের কমেন্টের মাধ্যমে জানান। দেখা হবে নতুন কোনো গল্পে। ততক্ষণের জন্য শুভরাত্রি। ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন।